Salutations everyone. Assalamu alaikum to another free class. আজকে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি নয় ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইম্পর্টেন্ট অংশ সেগমেন্ট যেটা হচ্ছে গিয়ে এসে। এটার মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রায় 40 মার্কসের মতো অ্যালোকেটেড থাকে, ঠিক আছে? এখন আনলাইক নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাকে কিন্তু তোমার প্রত্যেক সাবজেক্টে প্রত্যেক সেগমেন্টে আলাদা আলাদা পাস মার্কস আছে, অ্যান্ড ফর এভরি সেগমেন্ট তোমার প্রায় 50% মার্ক অর্জন করতে হবে। জাস্ট লাইক দ্যাট তোমার এসেতেও 50% মার্ক অর্জন করে নিতে হবে। ইফ ইউ ক্যান ম্যানেজ 50% মার্ক অন এসে পার্ট, তাহলে তোমার যেই অ্যাডমিশন অথবা ভর্তি হওয়া অথবা যাকে বলে আমরা টিকা, তুমি টিকে যাবে, ঠিক আছে? কারণ বাকি যে সেগমেন্টগুলো আসে সেখান থেকে একদম বেসিক থেকে প্রশ্ন হয়। ম্যাথামেটিক্স বলো, তুমি যদি সিএসসি প্রোগ্রামের জন্য টার্গেট করো তবে ম্যাথামেটিক্স, ফিজিক্স, এরপরে আমাদের জেনারেল ম্যাথামেটিক্স, ইংলিশের যে গ্রামার পোর্শন অ্যান্ড রিডিং পোর্শন, এগুলো সব বেসিক থেকে আসে, ইজি জিনিসপত্র আসে। বাট যেই জায়গায় পোলাপাইন সবচেয়ে বেশি প্যারা খায় সেটা হচ্ছে কি এসে পোর্শন, মোস্টলি বিকজ এটার মধ্যে মার্কটা একটু বেশি, ইভেন দো এখানে তোমার জায়গা যেটুকু অ্যালোকেট করা হয় সেটা হচ্ছে গিয়ে 1.5 পেজের মতো এবং তোমাকে 200 ওয়ার্ডের মতো লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা প্রসেস দেখি। অ্যাডমিশন রোড ম্যাপ অফ ব্র্যাকিউ, ঠিক আছে? তো দেখো, ব্র্যাকিউতে যারা অ্যাডমিশন পরীক্ষা দেয়, মানে বেসিক্যালি তুমি যেই সাবজেক্টের জন্য টার্গেট করবা সেই সাবজেক্টের সবগুলো সেগমেন্টে তোমার এক্সাম দিতে হবে এবং ওই প্রত্যেকটা সেগমেন্টে মানে যেসব সেগমেন্ট দেওয়া লাগে, যেমন তুমি যদি সিএসসি মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএস কম্পিউটার সায়েন্স, ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এপি ম্যাথামেটিক্স অথবা ফিজিক্সের জন্য হিট করো, তোমার ফার্স্ট অফ অল ইংলিশের সেগমেন্টটা দেওয়া লাগবে, ইংলিশ কম্পোজিশনের সেগমেন্টটা দেওয়া লাগবে, ম্যাথামেটিক্স দেওয়া লাগবে, হায়ার ম্যাথামেটিক্স দেওয়া লাগবে এবং ফিজিক্স দেওয়া লাগবে। তুমি যদি ফার্মেসি অ্যান্ড বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজি যে ডিপার্টমেন্টগুলো ওগুলো টার্গেট করো, সেক্ষেত্রে তোমার ইংলিশ কম্পোজিশন এবং ম্যাথামেটিক্স আর বায়োলজি আর কেমিস্ট্রি দেওয়া লাগবে। তুমি যদি আর্কিটেকচারের জন্য হিট করো তাহলে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশন, ম্যাথামেটিক্স অ্যান্ড ড্রয়িং দেওয়া লাগতেছে। বিবিএ এর জন্য ইংলিশ কম্পোজিশন, ম্যাথামেটিক্স, আর অ্যানথ্রোপোলজি ইংলিশ এবং এলএলবি এর জন্য জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ কম্পোজিশন। তার মানে কি আমাদের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু ইংলিশ দেওয়া লাগতেছে, বোথ ল্যাঙ্গুয়েজ উইচ ইজ দ্য গ্রামার পোর্শন, যেখানে তোমার ইংলিশের গ্রামার থেকে কোয়েশ্চেন্স হয় এবং রিডিং কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন্স হয়। আরেকটা হচ্ছে গিয়ে এসে, ঠিক আছে? আর পোলাপাইন যেদিকে সবচেয়ে বেশি বাস খায়, সবচেয়ে বেশি মারা খায় অথবা সবচেয়ে বেশি ফ্লাঙ্ক করে সেটা হচ্ছে গিয়ে তোমার এই এসে পার্ট। এখন যদি আমরা এসেতে মার্ক নাও খেতে পারি তাহলে কি কি হতে পারে, লেট মি শো ইউ, ওকে? ক্লাসের আগে একটু ভয় দেখায় নিচ্ছি, এরপরে আমরা যখন ক্লাসটা করব তখন আমরা আজকে শিখবো কিভাবে একটা এসে তুমি ডেভেলপ করতে পারো অথবা একটা এসে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, ব্র্যাকিউ অ্যাডমিশন রোড ম্যাপ কি কি ক্রাইটেরিয়া হতে পারে? দেখো, তুমি অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তুমি ডাইরেক্টলি অ্যাকসেপ্টেড, তোমার সবগুলাতেই পারফেক্ট মার্কস আছে, তোমার 50% পাস মার্ক সব কিছু ঠিক আছে, তুমি ডাইরেক্ট অ্যাডমিশনে তুমি অ্যাকসেপ্টেড হবা এবং ডাইরেক্টলি অ্যাডমিট হতে পারবা, ঠিক আছে? ডাইরেক্ট অ্যাডমিশন। এখন আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে গিয়ে ওয়েটিং, উইচ মিনস তোমার মেইন লিস্টে হয় নাই কিন্তু তোমাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এবং ওয়েটিং লিস্ট থেকে তোমাকে তারা কল করতে পারে, ঠিক আছে? এছাড়া
যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ডাইরেক্টলি রিজেক্টেড, ঠিক আছে। এখন রিজেক্টেড হয়ে গেলে তাদের আর কিছু করার নাই, দ্য গাইস হু আর গেটিং রিজেক্টেড তারা পরের বারের ইনটেকের জন্য প্রিপারেশন নিতে পারো। আর একটা এখন ব্র্যাক ইউনিভার্সিটির সবচেয়ে বড় ট্র্যাপ অথবা আমি সবচেয়ে বাজে রেজাল্ট বলবো হচ্ছে গিয়ে এটা, এখানে তোমার ভাইবা নেওয়া হবে, ঠিক আছে। এখন ভাইবার মধ্যে যদি তুমি দুইটা কাহিনী হতে পারে, একটা হলো তুমি ভাইবার মধ্যে রিজেক্ট খাইছো, তো রিজেক্ট খাইলে ওইটা মনে করো ঠিক এই পেডিমেট্রিকের মতন যে তুমি রিজেক্টেড, তোমার আর কিছু করার নেই, পরে ইনটেকে এক্সাম দিবা, শেষ। কিন্তু তুমি যদি কোনোভাবে কোয়ালিফাইড হয়ে যাও সেক্ষেত্রে তোমাকে একটা কার্সড কোর্স করা লাগবে, সেটা হচ্ছে কি প্রি ইউনিভার্সিটি। এখন হোয়াট ইজ প্রি ইউনিভার্সিটি? প্রি ইউনিভার্সিটি মানে কিন্তু তুমি কোনো ডিপার্টমেন্টে ভর্তি হইছো, কোনো ডিগ্রি পার্সিউ করতেছো এমন কিন্তু না। প্রি ইউনিভার্সিটি হচ্ছে তোমাকে 6 মাস লাগে, এখন আই গেস ট্রাই সেমিস্টার, সো 3 মাস 4 মাস সময় ব্যাপী খালি ইংলিশ পড়াবে, আর কিছু না, জাস্ট ইংলিশ। এরপরে তুমি যদি এখানে পাস করো তাহলে তুমি অ্যাডমিশন পাবা, ঠিক আছে। আর তুমি যদি এখানে ফেল করো, ওই যে লাও সেই কদু, তুমি আবারও রিজেক্টেড, ঠিক আছে। তো তুমি যদি রোড ম্যাপটা দেখো, রোড ম্যাপের স্লাইডটাও দিয়ে দেওয়া হবে, তুমি যদি রোড ম্যাপটা দেখো তাহলে বোঝাই যেতেছে যে আমাদের যে এসএ পোর্শনটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে বাংলা মিডিয়ামের স্টুডেন্টস যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভর্তি পরীক্ষা দেয়, তারা এসএটা তাদের একাডেমিক পার্সিউটে ভালোভাবে পড়ে আসে না, উইচ ইজ নর্মাল, ঠিক আছে। আমারও ঠিক মতো এত ভালোভাবে পড়া হয় নাই। আমি যখন ইউনিভার্সিটিতে উঠছি তখন আমার এসএ পোর্শনটা অনেক ভালোভাবে পড়া হয়েছে অথবা অনেক ইনডেপথ ভাবে পড়া হয়েছে। বাট যখন আমি আমার এইচএসসি দেওয়া শেষ হয়েছে তখন কিন্তু আমি এসএ নিয়ে অতটা জানতাম না। দ্য অনলি থিং দ্যাট আই কুড পারসিউ ওয়াজ আইএলটিএস এর এসএ ফরম্যাট, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে কেন আমরা এসএ পড়বো, কেন কোনটা ইম্পর্টেন্ট, কেন আমাদের 20% পেয়ে পাস করতে হবে, ব্লা 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 ব্লা, ঠিক আছে। এখন তুমি রিজেক্টেড কিভাবে হতে পারো? দেখো, তুমি যদি কোনোটাই পাস না করো তাহলে তুমি ডাইরেক্ট রিজেক্টেড হবা, ঠিক আছে। এটা তো আর মানে এক্সপ্লেন করার কিছু নাই। তার মানে কি, যখন তুমি ভাইবার জন্য তোমার ক্লল পড়তেছো অথবা তুমি ওয়েটিং এ আছো, ঠিক আছে, ওয়েটিং এরটার হিসাব আলাদা। হ্যাঁ, ওয়েটিং থেকে ডাইরেক্ট অ্যাডমিশনে যাওয়া যায়, কিন্তু তোমার যখন ভাইবা ডাকতেছে তার মানে কি তুমি কিছু পর্শনে ভালো করেছো কিন্তু তোমার এসএতে হয়তো ভালো হয়নি, সেক্ষেত্রে তোমার ভাইবা নিবে, নেওয়ার পরে তোমার কোয়ালিফাইড হতে হবে, হওয়ার পরে তুমি প্রি ইউনিভার্সিটি কোর্স পাবা। এটা কিন্তু এটা নন ক্রেডিট কোর্স, এক নাম্বার জিনিস। আবার এই কোর্সে তুমি যদি ফেল করো তাহলেও তোমাকে বের করে দিবে। জাস্ট এটা যে একটা কার্স, এটা আমি বুঝাইতেছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার আমাদের মেইন ক্লাসে যাই, ঠিক আছে। এখানে ওই একই কথা লেখা যে পাস হচ্ছে কি 50%-এ, সেপারেট পাস মার্ক ফর ইচ সেকশন। আর আমাদের এসেটা কত ওয়ার্ডের হতে হবে? আমাদের এসেটা হতে হবে 200 ওয়ার্ডসের, ঠিক আছে, উইচ ইজ লাইক অনেক কম ওয়ার্ডস মনে হতে পারে, বাট দ্য থিং ইজ তুমি যখন একটা এসে লিখবা, হ্যাঁ, তোমাকে যদি ওয়ার্ড কম দিয়ে দেওয়া হয় তার মানে কি যে টিচার উনি কিন্তু অনেক ভালো করে তোমার খাতাটা পড়বেন, ঠিক আছে। এখন তুমি যদি জাস্ট ফ্লোয়ে লিখতে থাকো, যা মাথায় আসে তা লিখলা, সেটা কিন্তু কাজে দিবে না। কারণ কি, তোমার টিচার কিন্তু তোমার ওয়ার্ড সিলেকশন, কিভাবে লেখছো, তুমি কি মডিফায়ার, কি কানেক্টরস ইউজ করছো, সবকিছু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। এই জন্যই কিন্তু এটার ওয়ার্ড কাউন্টে এত কম ওয়ার্ড কাউন্টে কিন্তু এসে হয় না নর্মালি, ঠিক আছে। আর যদি আমি ওয়ার্ডস কাউন্টে না যাই, নর্মাল পেজের কাউন্টে বলি, যেটা দিয়ে আমরা মোর কমফোর্টেবল, দেয়ার পেজ থেকে একটু বেশি জায়গা তোমার অ্যালোকেটেড থাকে, আর ওই জায়গাটার মধ্যে 200টা ওয়ার্ডের মতনই জায়গা থাকে, 200 প্লাস, হ্যাঁ 200টা না, আর একটু বেশি লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি আমাদের যখন আমরা এসেটা লিখবো, আমাদের এসে হতে হবে ওয়েল প্ল্যান্ড। এন্ড ওয়েল প্ল্যানটা কিভাবে, ঠিক আছে, প্ল্যানটা কি, আমাদের প্ল্যানটা হচ্ছে গিয়ে ফার্স্টলি একটা ভালো স্ট্রাকচার ফলো করা, ঠিক আছে। সেকেন্ড আমরা কি করতে পারি, সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা গ্রামাটিক্যাল এরর করব না, তার মানে কি গ্রামারে ফোকাস রাখা, ঠিক আছে। আর লাস্ট যে জিনিসটা
সেটা হচ্ছে ভোকাবুলারি। তার মানে আমাদের কি কি করতে হবে, আমাদের স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে যে আমরা এস এর কারেক্ট স্ট্রাকচার কারেক্ট ফরম্যাট ইউজ করতেছি কিনা। সেকেন্ডলি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গ্রামাটিক্যাল এরর হচ্ছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, আমি কি সঠিক মডিফায়ার সঠিক জায়গায় ইউজ করেছি কিনা, আমি কি সঠিক কানেক্টরস দিয়ে আমার যে অ্যাসেটটা ওগুলোকে লিঙ্ক আপ করেছি কিনা। এন্ড লাস্টলি আমাদের ভোকাবুলারি ম্যাটার্স। ওকে, তুমি যদি ভালো ভোকাবুলারি ভালো ওয়ার্ডস ইউজ করতে পারো, তুমি যদি এমন স্পেসিফিক ওয়ার্ডস ইউজ করতে পারো যেটা তোমার যে থটস অথবা তুমি যেটা এক্সপ্রেস করতে যাচ্ছ পারফেক্টলি অ্যালাইন করে, সেক্ষেত্রে তোমার এসে উইল অফকোর্স 100% বি গুড। ওকে, তাহলে আমরা আমাদের প্ল্যানটা বুঝলাম যে আমাদের প্ল্যানটা কি, একটা ভালো স্ট্রাকচার ফলো করা, গ্রামার ঠিক রাখা এবং ভোকাবুলারি। এন্ড এই যে প্রসেসটা অনেক ইজি, ঠিক আছে, এটা এত কমপ্লিকেটেড ওভার কমপ্লিকেটেড করার মতো কিছু নাই, জাস্ট তুমি একটু ভেবে নিতে হবে, একটু ওয়েল প্ল্যান্ড হতে হবে আমাদের যে জিনিসগুলো। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস যায়, সেটা হচ্ছে গিয়ে আই গেস আমার জন্য মনে হয় যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে টাইম অ্যালোকেশন। যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তাহলে তুমি কিন্তু পরবর্তীতে টেনে টেনে দেখতে পারবা, যেই পার্টটা তোমার ইম্পর্টেন্ট, তোমার কাছে ইম্পর্টেন্ট বেশি মনে হয়, অফকোর্স টেনে দেখে নিবে। ওকে, আমি সব কিছুই কভার করার চেষ্টা করতেছি যেগুলো যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আচ্ছা, এখন টাইম অ্যালোকেশনের ব্যাপারে যদি আসি, দেখো, আচ্ছা আমাদের ফার্স্টলি সেকশনগুলো বুঝি। হ্যাঁ, তো এই সেকশন এ হচ্ছে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এইখানে হচ্ছে গিয়ে সাধারণত আমাদের গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন আসে। বি নাম্বার সেকশন হচ্ছে গিয়ে ইংলিশ কম্পোজিশন। which is basically an essay। আর সি হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স। আর ডি হচ্ছে গিয়ে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। ঠিক আছে, আর আমাদের ই সেকশন ই হচ্ছে গিয়ে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, আচ্ছা এটাকে একটু উপরে শিফট করি। ড্রয়িং। এখন প্রোগ্রামসগুলোর উপর ডিপেন্ড করে তোমার কিছু সেগমেন্ট দেওয়া লাগবে, কিছু সেগমেন্ট দেওয়া লাগবে না। এখন প্রোগ্রামসগুলো বেসিসে যদি আমি বলি, দেখো তুমি যদি ইংলিশ, এলএলবি আর অ্যানথ্রোপোলজি টার্গেট করো, তাহলে তোমার শুধু এ প্লাস বি দেওয়া লাগবে। এটা কাদের জন্য? ইংলিশ, অ্যানথ্রোপোলজি এবং এলএলবি। ঠিক আছে, আর এটার জন্য তোমাকে 60 মিনিট টাইম অ্যালোকেট করে দেবে। আচ্ছা, হোয়াট এলস? তুমি যদি বিবিএ আর ইকোনমিক্সের জন্য টার্গেট করো, সেক্ষেত্রে তোমাকে এ প্লাস বি প্লাস সি দেওয়া লাগবে এবং তোমাকে 75 মিনিট সময় দেওয়া হবে। আর তুমি যদি সিএসসি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, সিএসসি আর ট্রিপলি লিখে দিয়েছি এখানে, বাট আরও সাবজেক্ট আছে, সিএস আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, এগুলোর জন্য তোমাকে 85 মিনিট সময় দেওয়া হবে এবং এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দেওয়া লাগবে। হ্যাঁ, এছাড়া আর কি আছে? ফার্মেসি অ্যান্ড মানে বেসিক্যালি বায়োলজিক্যাল সাবজেক্টগুলা, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি,
ঠিক আছে, আমি জাস্ট এখানে জাস্ট লেখার জন্য ফার্মেসি লিখছি, আরো আছে, হ্যাঁ, বায়োটেক, এরপরে মাইক্রোবায়োলজি। এটার জন্য 85 মিনিট দেওয়া হবে, বাট এখানে জাস্ট আমরা ডি এর জায়গায় ই লিখবো আর কি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ই। আর লাস্ট বাট নট লিস্ট অফকোর্স যেহেতু ড্রয়িং এর কথা আসছে, তাহলে এটা জাস্ট আর্কিটেকচার ডিপার্টমেন্টের ছেলেপেলেরা এক্সট্রা লাগবে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা খেয়াল করতে পারছি যে আমাদের যে টাইমটা কিন্তু অত বেশি না, ঠিক আছে, কারণ দেখো তুমি যদি মানে ব্র্যাকের জন্য সবচেয়ে বেশি ফেমাস প্রোগ্রাম হচ্ছে গিয়ে এটা সিএসসি অ্যান্ড ট্রিপলি, যেগুলো আছে সিএসসি, সিএস, ট্রিপলি, ইয়ারা, হ্যাঁ, এটার মধ্যে তোমাকে 85 মিনিটস টাইম দেওয়া হয়েছে। তোমাকে এখানে 4টা সেগমেন্ট অ্যান্সার করতে হবে, এর মধ্যে 2টা সেগমেন্ট কিন্তু ম্যাথমেটিক্যাল, তো ম্যাথমেটিক্স করতে অনেক একটু সময় লাগে, সো এটা অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে। আর 2টা সেগমেন্ট হলো ইংলিশ, এর মধ্যে এ নাম্বার যে সেগমেন্টটা, যেটা কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, যেখানে গ্রামার অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন থাকে, এটা সবচেয়ে ইজি। সময় বেশি লাগে বলতে গেলে তোমার মানে সময় বেশি অ্যালোকেটেড, মানে তুমি যত মানে সময় বেশি দিবা সেটা হচ্ছে কি এসে পার্টটাতে। এন্ড টাইম অ্যালোকেশনটা কেন বলে দাও এটা মাথায় রাখার জন্য, তোমার কাছে কত মিনিট সময় আছে। তুমি যদি এলএলবি টার্গেট করো সেক্ষেত্রে তোমার কাছে 60 মিনিট সময় দিয়েছে, তুমি যদি এখানে 20 মিনিটস স্পেন্ড করো, ইউ উইল হ্যাভ 40 মিনিটস টু রাইট ইউর হোল কম্পোজিশন অর এসে, এবং তুমি এটা ভাবার জন্য সময় পাবা। এখন এসে কিন্তু মেন লেখার জন্য সময়টা লাগে না, লাগে হলো ভাবার জন্য যে হোয়াট টু রাইট। হ্যাঁ, এরপরে দেখো এখানে ফার্মেসি আছে, আর তোমার আর্কিটেকচার আছে, আর্কিটেকচারেও সেম, জাস্ট তোমার এ বি সি এবং এফ করা লাগে। ওকে, তো ওখানেও 85 মিনিটসের মতো টাইম দেওয়া হয়। তো ওখানে দেখো ওখানে ড্রয়িং এর ব্যাপারও আছে, সো ড্রয়িংয়েও কিন্তু অনেক সময় লাগে। সরি, আর্কিটেকচারে একটু বেশি সময় দেওয়া হয়, এখানে 135 মিনিটস টাইম দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আর্কিটেকচার পোলাবেনের জন্য তো প্যারা না, প্যারা হচ্ছে কি এইদিকে সিএসসি ফার্মেসির ছেলেপেলেরা, কারণ তারা 4টা সেগমেন্ট দিতেছে 85 মিনিটে। দেখো যেখানে বিবিএ যারা টার্গেট করবে তারা কিন্তু 75 মিনিটস পাইতেছে 3টা সেগমেন্টের জন্য, আর তার থেকে জাস্ট 10 মিনিটস এক্সট্রা পাইতেছে আরেকটা ইন্টায়ার সেগমেন্ট দেখানোর জন্য। তো অফকোর্স এটা একটু আনফেয়ার মনে হতে পারে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। ওকে, সো কুটুক টাইম তুমি দিবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। আমি তোমাকে রুলস শিখাই দিব, কিভাবে তুমি একটা এসে ভাববা এটা শিখাই দিব, কিন্তু টাইম অ্যালোকেশনের ব্যাপারটা তোমার ব্যাপার, যে তুমি কোন সাবজেক্টে বেশি উইক, কোন সাবজেক্টে বেশি স্ট্রং, এটা তুমি ভালো জানো। তুমি যদি ম্যাথমেটিক্সে উইক থাকো, তো আমি তোমাকে যতই বলি যে আচ্ছা ঠিক আছে তুমি এখানে এত মিনিট সময় দাও, এটা করো, তুমি এটা করতে পারবে না, কারণ দেখা যাচ্ছে কি তুমি হয়তো ইংলিশ তোমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু তুমি ম্যাথমেটিক্সে একটু স্ট্রাগল করো। তো অফকোর্স নিজের স্ট্রং পয়েন্টগুলো তাড়াতাড়ি শেষ করে তারপরে আমরা উইক পয়েন্টে ফোকাস দেব। আচ্ছা, তো এবার আমরা মেইন ক্লাসে ঢুকে যেতে পারি। এসে এর ফরম্যাট, এখন একটা বেসিক যে মানে আদর্শ এসে কিভাবে লিখতে হয় এটা শিখাই। ওকে, এখন এটা আদর্শ এসে লেখার আগে আমাদেরকে জানতে হবে একটা আদর্শ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। প্যারাগ্রাফ কি? অনুচ্ছেদ। আমরা একটা মানে প্যারার মধ্যে যত লাইন যা কিছু আছে এগুলা লিখবো, এটাই তো আমাদের অনুচ্ছেদ আর প্যারাগ্রাফ, রাইট? এখন এসে কি? আ বাঞ্চ অফ প্যারাগ্রাফ। আচ্ছা, ফার্স্ট অফ অল প্যারাগ্রাফ কি? আ বাঞ্চ অফ সেন্টেন্সেস পুট টুগেদার ইন আ ওয়েল ম্যানার। ওকে, in the similar way, what is an essay? An essay is a bunch of paragraph put together in a well manner. Okay, তো আমাদের অফকোর্স যদি আমরা এসে জানতে যাই আমাদেরকে ফার্স্টে জানতে হবে how to write a good paragraph. ওকে, আচ্ছা তাহলে আমরা আগে প্যারাগ্রাফ শিখি। আর প্যারাগ্রাফের একটা স্ট্রাকচার আছে পিল, আমরা এত ফ্যান্সি জিনিসপত্রে যাব না, আমরা যেটা ইম্পর্টেন্ট ওই দিকে যাই। ওকে, তো ইম্পর্টেন্ট কি? আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, ঠিক আছে? এখন একটা প্যারাগ্রাফ যখন তুমি লেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য হার্ট অফ এ প্যারাগ্রাফ? The heart of a paragraph is its topic sentence.
ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া টপিক সেন্টেন্স কি? টপিক সেন্টেন্স হলো গিয়ে যেই লাইনটা দিয়ে প্যারাগ্রাফটা সম্পর্কে সম্পূর্ণ অথবা সামারাইজ একটা আইডিয়া পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার টপিক সেন্টেন্স। এখন টপিক সেন্টেন্স কিরকম হতে পারে? দেখো, টপিক সেন্টেন্সের একটা কন্ট্রোলিং আইডিয়া থাকে, মানে একটা বেসিক আইডিয়ার অ্যারাউন্ডে আমরা লিখি। ঠিক আছে, তোমার আইডিয়া যদি এটা হয়, তবে এটার সারাউন্ডিং ডিটেলস হিসাবে আমরা আমাদের প্যারাগ্রাফ, এসে যা কিছু আছে সব কিছু লিখি। ঠিক আছে, আচ্ছা, এখন একটা আদর্শ টপিক সেন্টেন্সের উদাহরণ দিই। ওকে, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, কিসের উপরে লিখবা? তুমি হয়তোবা মেট্রো রেলের উপরে লিখবা। ঠিক আছে, এখন মেট্রো রেলের কাজটা কি? মেট্রো রেল আমাদের কিভাবে সাহায্য করে? আচ্ছা, অনেক আইডিয়া হতে পারে। মেট্রো রেল একটা ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্টে সাহায্য করে, কমিউটে সাহায্য করে। এছাড়া কি, এটা একটা হাইটেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উদাহরণ হতে পারে, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ তৈরি করার একটা এলিমেন্ট হতে পারে। সো ডিপেন্ড করে যে তুমি কি সম্পর্কে কি লিখতে চাও। এখন আমি হয়তোবা ধরো, আমি ফর এক্সাম্পল এখানে আমি মেট্রো রেলে যে ট্রান্সপোর্টের পার্টটা ওইটা লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি কি, দেখো এই পুরা যে সেন্টেন্সটা লিখলাম, সেন্টেন্সটা কি? মেট্রো রেল ট্রান্সপোর্টস আ লার্জ কোয়ান্টিটি অফ পিপল ইন আ শর্ট অ্যামাউন্ট অফ টাইম। ঠিক আছে, তো এখানে আমার যে কন্ট্রোলিং আইডিয়াটা কি বলো তো? ট্রান্সপোর্টস না? এই যে এই পার্টটা না? ঠিক আছে, এরপরে আমি এটার অ্যারাউন্ডে ডিটেলস অ্যাড করছি যে ট্রান্সপোর্টস হোয়াট আ লার্জ কোয়ান্টিটি অফ পিপল when in a short amount of time, and এই ট্রান্সপোর্টটা কে করতেছে? মেট্রো রেল করতেছে। তার মানে কি, আমার যে টপিকটা একটা সিঙ্গেল আইডিয়ার অ্যারাউন্ডে ঘুরতেছে, অথবা একটা আইডিয়ার অ্যারাউন্ডে রিভলভ করতেছে, ঠিক না? কারণ এই যে বাকি সবকিছু এখানে যা কিছু আছে সবকিছু ডিটেলস। ওকে, এখানে মেইন যে আইডিয়াটা সেটা কিন্তু এই ট্রান্সপোর্টস। তার মানে কি, আমরা কি বলতে পারি, এটা হচ্ছে এটার হার্ট, দ্য হার্ট অফ এ সেন্টেন্স। এটা কি? এটা তার অ্যাকশন, অথবা এটাই আমাদের কন্ট্রোলিং আইডিয়া। এন্ড আমরা যখন পুরো প্যারাগ্রাফটা ডেভেলপ করব, এটা থেকে আমরা এটা মানে এখানে আমরা আইডিয়াটা, মেইন আইডিয়া ট্রান্সপোর্টসই রাখবো। ওকে, এর বাইরে কিন্তু আমরা যাব না। ওকে, আচ্ছা, এখান থেকে আমি আমার মার্কারগুলো সরাই আনি। ওকে, সো আইডিয়াস অ্যারাউন্ডে কি যাবে? ডিটেলস। সো এই যে তোমার যে আইডিয়াটা, এটা কিন্তু আগে তোমার ভেবে নিতে হবে, এটা কিন্তু প্রিডিফাইন্ড। ওকে, আমি যখন মেট্রো রেল দেখছি, আমার সবচেয়ে বেশি লজিক্যাল কোন আইডিয়াটা মনে হয়েছে? ট্রান্সপোর্টসটা মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি আমার যে আইডিয়াটা আমি ট্রান্সপোর্টসের অ্যারাউন্ডে লিখেছি। এখন তোমার যদি মনে হয় যে না, আমি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে লিখবো, দেন তোমার আইডিয়াটাও ওইটার সাথে অ্যালাইন করে লিখতে হবে। অ্যান্ড অফকোর্স এখানে রাইট আর রং কিছু নেই, ক্রিয়েটিভ রাইটিংয়ে কখনো রাইট আর রং থাকে না। ওকে, সবই রাইট, সবই ঠিক, তবে তোমারটা লজিক্যালি মেক সেন্স করতে হবে, তোমার আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। এখানে আমার ট্রান্সপোর্টসের আইডিয়াটা ক্লিয়ার। ওকে, তো এই জন্য আমি যাই ডিটেলস অ্যাড করি, দে উইল অলসো মেক সেন্স। ওকে, আচ্ছা, এটা গেল। এটা কি? এটা আমার প্যারাগ্রাফের যে পিল ফরম্যাট হোয়াট এভার। আচ্ছা, আমরা ওইটাতে না যাই, এটা হলো কি আমার ফার্স্ট পার্ট, যে আমার কি থাকবে? একটা টপিক সেন্টেন্স থাকবে। ওকে, নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হচ্ছে গিয়ে কিছুই না, নেক্সট পার্টটা হচ্ছে ডিটেলস।
ওকে, এন্ড ডিটেইলস দুইভাবে হতে পারে, তুমি ফ্যাক্টস বলতে পারো, তুমি এক্সাম্পলস দিতে পারো, তুমি বিভিন্ন ইনফরমেশনস দিতে পারো। ওকে, এখন তুমি যে এইসব জিনিসগুলো দিবা, তুমি যে ফ্যাক্টস দিবা, এক্সাম্পল দিবা, ইনফরমেশন দিবা, সোর্সটা আনবা কোত্থেকে? তোমার সোর্স হবে ওই যে আমার পুরানো ভালো বন্ধু, সেটা হচ্ছে কি আমার মেন কন্ট্রোলিং আইডিয়া। তো এইগুলার সোর্স কোথায়? তো এগুলোর সবগুলোর সোর্স হচ্ছে গিয়ে কন্ট্রোলিং আইডিয়া। যেমন ফর এক্সাম্পল আমি কি নিয়ে লিখতেছিলাম? আমি লিখতে নিচ্ছিলাম মেট্রো রেল নিয়ে, ঠিক আছে? এবার মেট্রো রেল নিয়ে যখন আমি লিখতেছি, এটার ফ্যাক্টস কি হতে পারে? আচ্ছা, মেট্রো রেলটা কিন্তু এখানে আমার কন্ট্রোলিং আইডিয়া না, কন্ট্রোলিং আইডিয়াটা হচ্ছে ট্রান্সপোর্টস। তো তখন আমি কি লিখতে পারি যে ফ্যাক্টস, কি রকম ফ্যাক্টস হতে পারে? যে মেট্রো রেল 24 ঘন্টায় 25,000 জন মানুষকে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কমিউট করতে সাহায্য করে। ওকে, এটা একটা ফ্যাক্টস। আর এক্সাম্পল কি হতে পারে? যে আমি আমার লাইফে যখন আমি যখন কলেজে যেতাম, আমি কলেজে যাওয়ার জন্য আমি মেট্রো রেল ইউজ করতাম অথবা করি, ঠিক আছে? অথবা আমি ভার্সিটি যাওয়ার জন্য মেট্রো রেল ইউজ করি। অথবা অনেক স্টুডেন্ট, তুমি নিজেরটা না হইতে পারো, তুমি চাইলে একটা জেনারেলাইজ স্টেটমেন্ট হইতে পারো যে মেনি স্টুডেন্ট ইউজ মেট্রো রেল, অথবা মেনি ওয়ার্কার or employers or whatever you want, হ্যাঁ, ওয়ার্কিং পিপল, সাধারণ মানুষ, যা লিখতে চাও লিখবা, ইউজ মেট্রো রেল ফর দিস পারপস, এক্সাম্পলস, হ্যাঁ, যে কেন মেট্রো রেল ইউজ করে। অথবা মেট্রো রেল অনেক ধরনের মানে যেমন ট্রাফিক কনজেশন এগুলো অনেক কমিয়েছে, এটা হতে পারে ইনফরমেশন পার্ট। ওকে, দ্যাট মিনস যে তোমার আইডিয়াটা কোত্থেকে নিবা? তুমি আইডিয়াটা নিবা হচ্ছে গিয়ে, মানে তোমার সোর্সগুলো নিবা হচ্ছে গিয়ে কন্ট্রোলিং আইডিয়াটার উপর। তার মানে কি, আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, কেন আমি বললাম যে প্যারাগ্রাফের হার্ড হচ্ছে টপিক সেন্টেন্স, কারণ টপিক সেন্টেন্সের মধ্যে যে কমপ্লিটিং যেই কন্ট্রোলিং আইডিয়াটা ওটা থাকে। ওকে, অ্যান্ড কন্ট্রোলিং আইডিয়ার রাউন্ডে কিন্তু আমি ডিটেলস অ্যাড করতেছি। তার মানে কি, আমার এই যে ছবিটা যেটা আঁকছিলাম, এটার সারাউন্ডিং এ আরো ডিটেলস অ্যাড হইছে। ওকে, আচ্ছা, আমি ছবিটা আবার এঁকে দিব, কোনো প্যারা নাই। আচ্ছা, এটা গেল ডিটেলস। আর কি? আর হচ্ছে কনক্লুশন। দেখো, whenever you start something it should have a ending. ওকে, তুমি যখন একটা মুভি দেখো, অফকোর্স তুমি মুভিটা এই আশায় দেখো না যে মুভিটা অনন্তকালের জন্য চলতে থাকবে, আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মুভি দেখবো। তুমি মুভি, সিরিজ, হোয়াট এভার ইউ ওয়াচ, তুমি ওটার কনক্লুশনটা দেখার জন্যই করো। আর এখানে আমার কনক্লুশনটা কি হবে? জাস্ট রিস্টেটমেন্ট। ওকে, যে অলরেডি আমরা যা যা লিখেছি, হ্যাঁ। আচ্ছা, রিস্টেটমেন্ট অফ হোয়াট? অফ দ্য কিওয়ার্ডস। or ideas। এখন আইডিয়াস যখন বলতেছি, এটা কিন্তু কন্ট্রোলিং আইডিয়াকে রেফার করতেছি না। ওকে, এখন আমি একটু বুঝাই, ওকে, এক্সপ্লেন করি। দেখো, ফার্স্টে তো আমরা আমাদের ফার্স্ট লাইন দিয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার টপিক, ওইটাকে আমি ডিফাইন করে দিয়েছি। ওকে, সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা ডিটেলস অ্যাড করা, মানে আমার প্যারাগ্রাফটাকে, মানে আমি দেখো প্যারাগ্রাফের আমি জাস্ট এক লাইন লিখছি, এখানে তো প্যারাগ্রাফ শেষ না, এখানে তো আরো অনেক লাইন আছে, রাইট? ডিটেলস লাইন আছে। তো এখানে আমরা ডিটেলসটা লিখতেছি, কি ডিটেলসগুলো আমি ফ্যাক্টস, এক্সাম্পল, ইনফরমেশন, এরপরে যা যা মাথায় আসে তা লিখতেছি। এখন এখান থেকে আমরা যখন লিখবো, আমরা একটা জেনারেলাইজ আইডিয়া থেকে লিখবো। কয়টা আইডিয়া? 3টা সাপোর্টিং আইডিয়া ইউজ করব। ঠিক আছে, সাপোর্টিং আইডিয়াটা কোত্থেকে আসবে? দেখো, সাপোর্টিং আইডিয়া কেন 3টা নিব? কারণ সাপোর্টিং আইডিয়া তুমি যদি 3টা নাও, তাহলে তুমি এখান থেকে 3টা সেন্টেন্স, 3টা অথবা 3টা 6টা, হ্যাঁ, অথবা 9টা সেন্টেন্স, মানে কি প্রত্যেকটা আন্ডারে তুমি আরো
কয়েকটা সেন্টেন্স অ্যাড করতে পারবা। তো সেই ক্ষেত্রে আমি সাপোর্টিং আইডিয়া নিলাম। সাপোর্টিং আইডিয়াগুলো কোত্থেকে আসবে? মেইন সোর্স কন্ট্রোলিং আইডিয়া থেকে। যেমন এক্সাম্পল, মনে করো এখানে আমার যে কন্ট্রোলিং আইডিয়াটা সেটা হলো কি ট্রান্সপোর্ট। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি সাপোর্টিং আইডিয়া কি কি টানতে পারি? আমি এখান থেকে সাপোর্টিং আইডিয়াসগুলো টানতে পারি। আচ্ছা, সাপোর্টিং আইডিয়াসের পার্টটা আমি কনক্লুশনে দেখাই, ওকে? কারণ এই যে আমাদের কনক্লুশনে কি থাকবে, কনক্লুশনে আমার মেইনলি থাকবে হচ্ছে কি যে মেইন কন্ট্রোলিং আইডিয়াটা একবার লিখবো, এরপরে আমরা সাপোর্টিং আইডিয়াগুলো লিখবো যে the metro rail helps us to transport in many ways including this and that, ওকে? এখন অথবা আমাদের ট্রান্সপোর্ট এইভাবে সহজ করে দেয়, অর হোয়াট এভার ইউ ওয়ান্ট। তুমি এই তিনটা সাপোর্টিং আইডিয়া এই মেইন যে কন্ট্রোলিং আইডিয়া যে কোনো পার্ট থেকে বের করতে পারো। এখন সাপোর্টিং আইডিয়াটা কি হতে পারে? যেমন মনে করো এটা আচ্ছা ওয়েট, হ্যাঁ, সাপোর্টিং আইডিয়াসগুলো কি হতে পারে ফর দিস পার্টিকুলার টপিক। এখন তুমি যে টপিক নিয়ে লিখবা, তোমার কাজ হচ্ছে কি ব্রেনস্টর্ম করা যে ওই টপিকে কি কি আইডিয়াস হতে পারে, ওকে? সো ফর দিস পার্টিকুলার টপিক তোমার ট্রান্সপোর্ট নিয়ে কথা, হ্যাঁ, তুমি এখানে ফ্যাক্টস দিবা, হোয়াট এভার দিবা। এখানে তুমি কি কি দিতে পারো? তুমি দিতে পারো যে এটা স্টুডেন্টসদেরকে হেল্প করে, যে স্টুডেন্টসরা সময় মতো তার স্কুল কলেজ অ্যাটেন্ড করতে পারে। এরপরে কি তারা ওয়ার্কিং ক্লাস পিপলদেরকে হেল্প করে। এইগুলো এই দুইটা যে আইডিয়া, দুইটা আইডিয়া তো প্রায় সেম। পিপল, ঠিক আছে, মানুষকে হেল্প করতেছে। তো এইটা নিয়ে একই জিনিস, মানে একই যে কন্ট্রোলিং সাপোর্টিং আইডিয়া থেকে লেখা যায়, অনেক কিছু লেখা যায়, রাইট? এরপরে কি হতে পারে? ট্রাফিক কনজেশন কমায়, আর ট্রাফিক কমায়, হ্যাঁ। তো এটা নিয়ে একটা বা আইডিয়া দিতে পারো তুমি, ঠিক আছে, যে কিভাবে ট্রাফিক কমায়। যে যদি মানুষ বাসে ট্রাভেল না করে মেট্রোতে ট্রাভেল করে, তাহলে কি মেট্রো একটা ফিক্সড রাউটে চলে এবং রাউটটা কি অফকোর্স রোডের উপরে অথবা নিচে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বাস কম ইউসেজ হয়, এজন্য আমার ট্রাফিক কন্ট্রোলে থাকে। এখন দেখো ট্রাফিক কন্ট্রোল থেকে আরেকটা সাপোর্টিং আইডিয়া আনা যায়। এটা কি? এটা গ্রিন পদ্ধতি। কিভাবে? দেখো, তোমার যদি ট্রাফিক কন্ট্রোল হয় এবং গাড়ি যদি কম চলে, তাহলে মানে কার্বন ইমিশন কম হবে। কারণ কি গাড়ি কম চলতেছে, কালো ধোঁয়া কম তৈরি হবে। সেক্ষেত্রে ইট অলসো ক্যান বি আ গ্রিন টেকনোলজি, রাইট? তো দেখো আরো অনেক 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 আইডিয়া শোনা যায়। তোমার কাজ হলো কি ব্রেনস্টর্ম করা যায়, তা আমি কোন আইডিয়া নিয়ে লিখবো, ওকে? এখন যখন তুমি আইডিয়াসগুলো একবার ভেবে ফেলছো অথবা একবার লিখে ফেলছো, দেখো আইডিয়াসগুলো কিন্তু আমরা এই যে ফার্স্ট ধাপের পরে আমরা প্ল্যান করে ফেলবো যে কি কি আইডিয়াস লিখবো। আচ্ছা তাহলে এটা হবে এদিকে, ওকে? তো দেখো আমরা এখানে আমাদের যে মেইন যে কন্ট্রোলিং আইডিয়া পেয়ে গেছি। কন্ট্রোলিং আইডিয়ার পরে আমরা সাপোর্টিং আইডিয়াসগুলো ভেবে নিব। সাপোর্টিং আইডিয়াস পাইছি, এবার ইচ্ছা মতো ওখানে ডিটেলস আনতে থাকবো, ফ্যাক্টস, এক্সাম্পল, ইনফরমেশন যা মাথায় আসে, যা দরকার, তবে রিলিভেন্ট থাকবো, ওকে? আর রিলিভেন্সের পার্টটা তো ভাবার পার্টটা কিন্তু আমরা এর আগের স্টেপই করে আসছি। আমরা যখন সাপোর্টিং আইডিয়াসগুলো ভেবে নিয়েছি, সাপোর্টিং আইডিয়াসগুলো তো রিলেটেড জিনিসপত্রই, রাইট? আমরা তো নতুন কিছু অ্যাড করি নাই। সো দ্যাটস ওয়াই উই ক্যান ইজিলি রাইট হোয়াট এভার উই ওয়ান্ট ইন দ্যাট সাপোর্টিং আইডিয়াস এর আন্ডারে, ওকে? আচ্ছা, এরপরে সব কিছু শেষ, কনক্লুশন টানতে হবে, মুভির এন্ডিং সুন্দর মতো রিস্টেটমেন্ট করে দিব অফ দ্য কিওয়ার্ডস অর আইডিয়াস, হুইচ আইডিয়াস? সাপোর্টিং আইডিয়াস। তাহলে আমার প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কি দাঁড়াইলো? মেক্স সবচেয়ে বড় জিনিস হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া অথবা মেইন আইডিয়া, ওকে? এই মেইন আইডিয়ার সারাউন্ডিং এ যাবে কি? ডিটেইলস, বিস্তর ডিটেইলস। ডিটেইলস গুলো পাবো কোথা থেকে? সাপোর্টিং আইডিয়াস থেকে। এরপরে কি করবা? এই জিনিসগুলোর এই আবার রিস্টেট করে একটা এন্ডিং টেনে দিবা। তাহলে এখানে জিনিসটা হলো কি? মেইন আইডিয়াটা হচ্ছে আমার মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্টের আন্ডারে থাকবে সাপোর্টিং ক্যারেক্টার্স, এবং সাপোর্টিং ক্যারেক্টার্স প্রোটাগনিস্ট মিলে আমার পুরো কাহিনী, পুরো স্টোরি ডেভেলপ হলো। স্টোরি ডেভেলপ শেষ, এন্ডিং টেনে দেব, ইজি ব্যাপার। তার মানে কি আমার যে প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন দাঁড়াইলো?
কাইন্ড অফ লাইক আ রিভার্স পিরামিড। কারণ কি প্রথম যে কন্ট্রোলিং আইডিয়াটা ওইটা কি একটু ব্রড, আমার কন্ট্রোলিং আইডিয়াটা কিন্তু একটু ব্রড, রাইট? সিআই দিয়ে লিখছি, ওকে? এটা কন্ট্রোলিং আইডিয়া। কন্ট্রোলিং আইডিয়াটা কিন্তু একটা ব্রড স্টেটমেন্ট। যেমন ট্রান্সপোর্ট, কত বড় একটা কথা বলছি, ট্রান্সপোর্টটা কিন্তু কোনো স্পেসিফিক জিনিস না। এখন ট্রান্সপোর্টের আন্ডারে আরো আইডিয়া আছে, তার মানে কি সে হলো মাদার সাবজেক্ট, মাদার সাবজেক্টের আন্ডারে আরো সাব সাবজেক্ট আছে। এরপরে জিনিসগুলো কি, এগুলো হচ্ছে কি সাপোর্টিং আইডিয়াস। লাস্টের পার্টটা কি, সেটা হচ্ছে কি কনক্লুশন। এখন কনক্লুশনের পার্টটা কিন্তু একদম স্পেসিফিক। কারণ কি কনক্লুশনে আমি রিস্টেটমেন্ট করতেছি কি মেইন সাপোর্টিং আইডিয়া আর মেইন আইডিয়া, রাইট? এর বাইরে তো আমি কিছু করতেছি না। আর আমার পুরো প্যারাগ্রাফে তো এইগুলোর উপরে লেখা। দেখো তুমি যখন কন্ট্রোলিং আইডিয়াতে শুরু করছো তখন কি তুমি একটা বড় বিস্তর একটা আইডিয়া নিয়ে নিছো, এরপরে ওটা ভাগ করছো, ভাগ করে সাপোর্টিং আইডিয়াসে বানাইছো। তখন কি আমার টপিকটা একটু ছোট হয়ে আসলো। দেখো আমি যখন একটা মনে করো একটা আমার ভার্সিটি নিয়ে কথা বলতেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, হ্যাঁ? আর আমার ইউনিভার্সিটি নিয়ে যখন কথা বলতেছি, যদি আমি আমার ইউনিভার্সিটি নিয়ে অ্যাজ আ হোল কথা বলি তাহলে এটা কি একটা বড় ব্রড স্টেটমেন্ট। এখন যদি আমি আমার ইউনিভার্সিটি কথা না বলে আমি যদি আমার ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, যেমন ইসি ডিপার্টমেন্ট, তখন কি জিনিসটা একটু ছোট হয়ে আসলো। এন্ড লাস্টে যদি আমি ইসি ডিপার্টমেন্টের আন্ডারে মানে আমার যে প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম এটাতে আসি তাহলে কি জিনিসটা আরো ছোট হয়ে আসলো, রাইট? এরপরে যখন আমি কনক্লুশনে সবকিছুকে আবার সামারাইজ করে দেই তখন কি আমার কনক্লুশনটা একটা মোস্ট স্পেসিফিক টপিক। আই গেস এটা বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ কি শিখলাম? আমরা এতক্ষণ শিখছি কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। প্যারাগ্রাফ তো আমার মেন না, আমার আসবে হচ্ছে গিয়ে কম্পোজিশন। এখন দেখো জিনিসটা হচ্ছে কি আমরা কেন এতক্ষণ ধরে প্যারাগ্রাফ শিখলাম। তো জিনিসটা হচ্ছে কি প্যারাগ্রাফ আর এসে আর সেম থিং, জাস্ট আমরা প্যারাগ্রাফে কি সেন্টেন্স নিয়ে কাজ করি, এখন আমরা ওই সেন্টেন্সটারে এসেতে টার্ন করে দিব। ওকে, হাউ উইল উই ডু দ্যাট? ফার্স্টে থাকবে আমাদের ইন্ট্রো, ঠিক আছে? ইন্ট্রোটা কি? ইন্ট্রোটা হচ্ছে কি আমাদের ওই যে কন্ট্রোলিং আইডিয়া যুক্ত যে সেন্টেন্সটা টপিক সেন্টেন্সের মতন। এরপরে কি আমাদের বডি প্যারাগ্রাফ 1 2 3, এরা কি সাপোর্টিং, ঠিক না? এগুলো হচ্ছে কি সাপোর্টিং আইডিয়াস গুলোর মতো। আর লাস্টলি আমাদের থাকবে কনক্লুশন, যেটা কি just basically the restatement of the introduction, not the same thing though, not the same thing. ওকে, তাহলে এসের ফরম্যাটটা বোঝা গেছে, হয়তোবা নাও বোঝা যেতে পারে। আচ্ছা, আমরা এসের ডিটেলসে যাই। ডিটেলসে গেলে বুঝবো, রাইট? এখন সাধারণত তোমাদের ব্র্যাক ইউ ইউনিভার্সিটির এক্সামে দুই টাইপের এসে আসে। এর মধ্যে এটা হলো সবচেয়ে কমন টাইপ, ওপিনিয়ন বেসড আর্গুমেন্টেটিভ রিফ্লেক্টিভ এসে। আর সেকেন্ডলি যে টাইপটা দেখা যায় সেটা হচ্ছে কি কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা একটু আনকমন টাইপ, এটা একটু কমন টাইপ, ঠিক আছে? আজকে কি আমি টাইপ শিখাবো না, আজকে আমি শিখাবো কিভাবে তুমি এসে লিখবা, ঠিক আছে? আমি যখন তোমাকে এসের সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে পারবো তখন তুমি এগুলো নিজেই লিখতে পারবা। বাট তোমাকে দিয়ে আমরা এটা নিজে লেখাবো না, আমাদের এটা কি মাস্টার ক্লাস 1, তার মানে কি ক্লাস আরেকটা আসবে। ওকে, আচ্ছা তাহলে দেখে আমার ইন্ট্রোডাকশনে থাকে কি কি। হ্যাঁ, ইন্ট্রোডাকশনে আমার থাকবে হুক, এরপরে কি থাকবে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, লাস্টে কি থাকবে থিসিস স্টেটমেন্ট। ওকে, একটু ফ্যামিলিয়ার লাগতেছে টার্মগুলা, একটু আগে কিন্তু আমরা এগুলাই করছি। হুকটা কি গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন। ওকে, আচ্ছা এই সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়াটা কি বলো তো? তোমাদেরকে এত কষ্ট করে কন্ট্রোলিং আইডিয়া শিখালাম, জিনিসটা কি একটু বলতে পারবা? এখানের কন্ট্রোলিং আইডিয়াটা হচ্ছে কি গ্র্যাব হোয়াট দ্য রিডার্স অ্যাটেনশন, ঠিক আছে? কিভাবে আমরা একটা কোড দিতে পারি, একটা কোয়েশ্চেন দিতে পারি, ফ্যাক্ট দিতে পারি, শর্ট অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? একটা জেনারেলাইজ স্টেটমেন্ট দেওয়া। ওকে, এটা নিয়ে এত ভাবার কিছু নাই, ইটস আ ভেরি বেসিক থিং। আচ্ছা, এর বাইরে কি আছে? আমার আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি ব্রিফ কনটেক্সট টু সেট আপ দ্য টপিক।
হোয়াট ইজ দ্যাট ব্রাদার, হোয়াট ইজ দ্যাট, বেসিক্যালি ডিটেলস দেওয়া। ওকে, লাস্টেরটা কি, থিসিস স্টেটমেন্ট, ইউর মেইন আর্গুমেন্ট অর সেন্ট্রাল আইডিয়া অফ দ্য এসে। ওকে, তার মানে কি, মানে আমি যেসব আইডিয়া নিয়ে কথা বলবো, যেসব জিনিসপত্র নিয়ে কথা বলবো, জাস্ট ওই জিনিসটা এখানে লিখে দাও। ওকে, আচ্ছা আমরা তাহলে আচ্ছা এখানে আমি একটু প্যারাগ্রাফ নিয়ে আরেকটু ছোটখাটো কথা বলে যাই। যেমন দেখো প্যারাগ্রাফের যে পিল ফরম্যাটটা কি ছিল অ্যাকচুয়ালি, এটা একটু তোমাদেরকে দেখাই, না হলে তো পরে বলবা যে ভাইয়া তোমাদেরকে জিনিসপত্র দেখাইছে না। পরে নেক্সট ক্লাসে যখন তোমাদের কে ইংলিশ ইনস্ট্রাক্টর বলবে যে ভাইয়া কি কি করাইছে, তখন তো বলবা যে ভাইয়া তো এটা দেখায় নাই, তখন আমার নামে কি করবা, বদনাম। আচ্ছা দেখো পিল স্ট্রাকচার কি, ফার্স্টে থাকবে পয়েন্ট। এখন এগুলা জাস্ট নাম দেওয়া আর কি, ঠিক আছে, ওই আইডিয়া মানে আমি ঘুরে ফিরে যে কথাগুলো বলতেছি কথাগুলো প্রায় সেম। দেখো স্টেট দ্য মেইন আইডিয়া অর আর্গুমেন্ট অফ দ্য প্যারাগ্রাফ অ্যাক্টস লাইক আ মিনি থিসিস ফর দ্য প্যারাগ্রাফ। তার মানে কি, কন্ট্রোলিং আইডিয়াটা দেওয়া, টপিক সেন্টেন্স। এক্সাম্পল, সোশ্যাল মিডিয়া হ্যাজ সিগনিফিকেন্টলি ট্রান্সফর্মড মডার্ন কমিউনিকেশন। এখানে আমার বলো তো কন্ট্রোলিং আইডিয়াটা কি, সুন্দর করে স্টার্ট দিয়ে দেওয়া আছে আমার কন্ট্রোলিং আইডিয়া ট্রান্সফর্মড, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কি করে, সিগনিফিকেন্টলি ট্রান্সফর্ম হোয়াট, মডার্ন কমিউনিকেশন। আচ্ছা এখন ডাবলি কি করে, ডাবলি হচ্ছে ডিটেলস দেওয়া। ওকে, ডাবলি এভিডেন্স, ডাইরেক্ট যেই ফ্যাক্টস গুলো দেওয়া, একটু আগে তোমাদেরকে এইগুলোই পড়াইছি, ঠিক আছে। প্রোভাইড ফ্যাক্টস, কোটস, ডাটা, এক্সাম্পল, সাপোর্ট টু সাপোর্ট ইউর পয়েন্ট আর কি। ওকে, ফ্যাক্টস দেওয়া আর কি। যেমন আমি তখন কি ট্রান্সপোর্টস নিয়ে বলতেছি, ট্রান্সপোর্টস কিভাবে করে, তুমি বললা যে স্টুডেন্টসদেরকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, ওয়ার্কিং ক্লাস পিপলদেরকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। এরপর কি ট্রাফিক কনজেশন কমায়, সেক্ষেত্রে কি হয়, ট্রাফিক যদি কমে যায় তার মানে কি, মানে বাসটাও তাড়াতাড়ি যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এভিডেন্স সম্পর্কেও জানি। ফর এন এক্সাম্পল এখানে কি দেওয়া আছে দেখো, এই যে 2023 Pew Research study found that 72% of teens use Instagram as their primary communication tool. A fact, ঠিক আছে। এখন তুমি বলবা যে আচ্ছা ভাইয়া এখানে সাপোর্টিং আইডিয়া কি, সাপোর্টিং আইডিয়া হচ্ছে গিয়ে তোমার টিনেজারদের ইউজ বলা। ওকে, হোয়াট ডু টিনেজার্স ইউজ। ওকে, আচ্ছা এটাকে আগের জায়গায় রাখি। আচ্ছা পরের আইডিয়াটা দেখি, এক্সপ্লেনেশন কি, সেম জিনিস, ডিটেলস দেওয়া। এখন তুমি মনে করো একটা পয়েন্ট দিছো, এখন পয়েন্টটা সম্পর্কে তোমার আরেকটু বিস্তর লেখা লাগবে। দেখো দেখো ফার্স্টের এটা কি, ফ্যাক্টসগুলা কি হতে পারে, এগুলো সাপোর্টিং আইডিয়া হতে পারে। সাপোর্টিং আইডিয়াটা একটু ডিটেলস দিবা না, আমি তখন তোমার বললাম না তুমি 3টা সাপোর্টিং আইডিয়া নিবা, 3টা সাপোর্টিং আইডিয়ার আন্ডারে তো কিছু সেন্টেন্স দেওয়া লাগে। তো ওই সেন্টেন্সগুলো কি হতে পারে, জাস্ট এক্সপ্লেইন ইট বাবা। ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইট দেন ইউ ক্যান অ্যাড মোর। আচ্ছা লাস্টে কি, লিঙ্কিং আপ দেম দ্য সেন্টেন্সেস। কারণ কি, সেন্টেন্সগুলো যদি কোহেসিভ না হয়, এগুলো যদি একটা প্যাটার্ন অথবা একটা ফ্লো ফলো না করে, তাহলে তো জিনিসটা শ্রুতি মতো হলো না, রাইট। আমি মনে করো এখন একটা টপিক নিয়ে কথা বলতেছি, এই টপিক থেকে আমি চলে গেলাম যে ক্যামেরার টপিক, যা এখানে একটা সুন্দর ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরার পিছনে একটা কি আছে, টিভি আছে, হ্যাঁ। এরপরে আমি মনে করো এখানে একটা দাবার চেস আছে, দাবার গুটি নিয়ে কথা বলতেছি, তার মানে কি এগুলা আইডিয়াগুলো কোহেসিভ হলো না। ওকে, কিন্তু যদি আমি আইডিয়ার মধ্যে কোহেশন আনতে চাই, আমার কি অ্যাড করতে হবে, কানেক্টরস অ্যাড করতে হবে। অফকোর্স তোমরা অ্যাডমিশন দিতেছো ইউনিভার্সিটির, ইউ নো হোয়াট কানেক্টরস ইজ। যেমন এটার ক্ষেত্রে দেখো, লিঙ্ক ব্যাক টু দ্য মেইন থিসিস অর ট্রানজিশন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। এখন এই যে ট্রানজিশন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ আমার কখন লাগবে, যখন আমি এসে লিখবো। কিন্তু যদি আমার এটা প্যারাগ্রাফ হয়, তার মানে কি এটা লাস্ট সেন্টেন্স, তো সেক্ষেত্রে আই ক্যান জাস্ট লিঙ্ক আপ টু দ্য থিসিস। লাইক এই এক্সাম্পলে এই যে দেয়ারফর, এটা হচ্ছে কি একটা কানেক্টর। ওকে, ইনশিওর স্মুথ ফ্লো অফ আইডিয়াস, এটার কাজ কি, জাস্ট আইডিয়ার ফ্লোটা ঠিক রাখা। যেমন দেয়ারফর দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ রিশেপড হাউ পিপল কানেক্ট ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। কানেক্ট এই জিনিসটা সে পাইলো কই, এই যে ট্রান্সফর্ম, মডার্ন কমিউনিকেশন,
দেখছো এটা কি করছে, এটা কিন্তু আমার নেক্সট প্যারাগ্রাফের সাথে কানেক্ট করে না, এটা কি করছে মেইন যে থিসিসটা তার সাথে কানেক্ট করে দিছে। এখন দেখো প্যারাগ্রাফের স্ট্রাকচার আর এসে স্ট্রাকচার কিন্তু কোয়াইট ডিফারেন্ট। ওকে, সো আমরা এখন একটু এসে সম্পর্কে জেনারেলাইজ ধারণা নিব। তোমাদেরকে প্রত্যেকটা এসের টাইপ নিয়ে সেকেন্ড ক্লাসে বলা হবে। ওকে, আচ্ছা আমরা একটু জেনারেলাইজ আইডিয়া নিই। তো ইন্ট্রোডাকশনটা নিয়ে একটু বিস্তারভাবে বলি। ওকে, আচ্ছা ইন্ট্রোডাকশনে আমার কি কি থাকবে? ইন্ট্রোডাকশনের ফার্স্টে আমার থাকবে হুক কি? এ হলো গিয়ে অ্যাটেনশন গ্র্যাবার, ওর কাজ হলো গিয়ে অ্যাটেনশন সিক করা। ঠিক আছে, তাহলে এটা কেমন সেন্টেন্স হলে এটা অ্যাটেনশন সিক করবে? একটা প্রচুর ব্রড জেনারেলাইজ স্টেটমেন্ট যেটা কিনা চিরন্তন সত্য টাইপের। মনে করো তুমি বললা যে তোমাকে বলছে যে তুমি উইন্টার মর্নিং নিয়ে লেখো, ঠিক আছে? আর উইন্টার মর্নিং এ তোমার ফার্স্টেই মাথায় আসছে যে উইন্টার মর্নিং পয়েটরা এটা নিয়ে কবিতা লিখতে পছন্দ করে, অথবা তোমার মাথায় আসছে যে আচ্ছা এমন একটা আইডিয়া যেটা থেকে আরো ব্রাঞ্চিং আউট করা যায়, এমন আইডিয়া কি হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে তোমার আইডিয়া আসলো যে উইন্টার মর্নিং এ তোমার a winter morning is a very serene and aesthetic or a winter morning produces a serene and aesthetic environment. Okay, but তুমি যাই লিখো এটার কিন্তু একটা স্ট্রং অ্যাকশন ভার্ব দিতে হবে। আচ্ছা অ্যাকশন ভার্ব জিনিসটা কি? আচ্ছা অ্যাকশন ভার্ব কি? ওয়েল আমরা নর্মালি ইজ, হ্যাজ, এ, হ্যাভ, এম এগুলা যে ইউজ করি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলা বাদ দিয়ে যা কিছু আছে তাই অ্যাকশন ভার্ব। লাইক দেখো আমি ক্লাস করার সময় কি এইখান থেকে এখানে যাচ্ছি, আই এম ওয়াকিং, দ্য ইনস্ট্রাক্টর ওয়াকস while he gives a lecture on essay। তো এখানে যে ওয়াকস যে জিনিসটা ইউজ করলাম সেটা কি একটা অ্যাকশন ভার্ব। ঠিক আছে, এখন তোমার অ্যাকশন ভার্ব ইউজ করা সবচেয়ে ভালো, কারণ অ্যাকশন ভার্বটা তোমার আইডিয়াটাকে আরো বেশি যুক্তিযুক্ত এবং অনেক বেশি স্ট্রং বানায়, তোমার পয়েন্টটাকে স্ট্রং করে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা অ্যাটেনশন সিকিং যে ওয়ার্ডটা অথবা অ্যাটেনশন গ্র্যাবার যে সেন্টেন্সটা যাই লিখি আমরা একটা সুন্দর অ্যাকশন ভার্ব দিব। যেমন যদি আমি উইন্টার মর্নিং নিয়ে লিখি তাহলে আমার বলতে হবে যে মনে করো উইন্টার মর্নিং প্রডিউসেস আ ভেরি অ্যাস্থেটিক অ্যান্ড বিউটিফুল সিনারি। সো এখানে আমি কি প্রডিউসেস ওয়ার্ডটা ইউজ করছি, প্রডিউস কেটে অ্যাকশন ভার্ব। এখন তুমি আরো অনেক সুন্দর ওয়ার্ড বানাতে পারবে, এটা তোমার ক্রিয়েটিভিটির উপরে। ঠিক আছে, আচ্ছা আর কি হতে হবে? It has to be an general statement which can branch out, যেটা থেকে তুমি আরো বিভিন্ন আইডিয়া তৈরি করতে পারবে। এখন তুমি মনে করো আইডিয়াটা নিলা, মনে করো মেট্রো রেলের যে এক্সাম্পলটা ওইটাতেই যাই, তোমার আইডিয়াটা তুমি নিলা যে মেট্রো রেল হেল্পস আ স্পেসিফিক স্টুডেন্ট টু রিচ হিজ ডেস্টিনেশন ইন টাইম। ঠিক আছে, তাহলে এটা কি একটা প্রচুর স্পেসিফিক টপিক, তুমি একটা স্পেসিফিক স্টুডেন্টের নিয়ে প্রথম লাইনটা লেখলা। এখন কি তুমি চাইলে কি আবার তুমি একটা জেনারেল স্টেটমেন্ট যেতে পারবা যে আচ্ছা ঠিক আছে আমি এখন একটা স্পেসিফিক স্টুডেন্ট নিয়ে ডাটা দিলাম, এরপরে বললাম যে এটা ট্রাফিক ট্রানজিশন অথবা ট্রাফিক কমাতে সাহায্য করে। ঠিক আছে, ওইটা কি একটা প্রচুরই মানে শ্রুতি কটুর একটা সেন্টেন্স অথবা একটা এটা ফ্লোটা ব্রেক করে দেয়। তাহলে কি আমার যে স্টেটমেন্টটা এটা জেনারেল স্টেটমেন্ট হতে হবে এন্ড এটার একটা সুন্দর অ্যাকশন ভার্ব থাকতে হবে।
ঠিক আছে, এই যে অ্যাকশন ভার্বের জিনিসটা এর প্রত্যেকটার জন্য সত্য। আচ্ছা, এটা কি গেল? এটা তো আমার হুকের পার্টটা গেল। এখন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কি করব? আচ্ছা, এখন শোনো বাবা, তোমার যে ইন্ট্রোডাকশন হবে, ইন্ট্রোডাকশনের মধ্যে তোমার 3টা সাপোর্টিং আইডিয়া ইন্ট্রোডিউস করে দেওয়া লাগবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যান ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এখন তুমি যে সাপোর্টিং আইডিয়া, মনে করো তুমি একটা জিনিস নিয়ে লিটারালি একটা প্যারাগ্রাফ লিখবা, ওই প্যারাগ্রাফের আইডিয়াই তুমি দাও নাই, তাহলে তুমি ওর সম্পর্কে কি লিখবা? ঠিক না? আচ্ছা, এখন দেখো একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, একটা সুন্দর হুকের এক্সাম্পল দিই। যেমন মনে করো আমি উইন্টার মর্নিং নিয়ে লিখবো। ওকে, এখন একটা সুন্দর হুক কি হতে পারে? একটা হুক লিখলাম যে উইন্টার মর্নিং, এখানে আমার কন্ট্রোলিং আইডিয়া ধরো ফিলস দিলাম। হ্যাঁ, ফিলিং দিয়ে বহুত কিছু লেখা যায়। কারণ কি, উইন্টার মর্নিং এ তুমি পয়েটের ফিলিং বলতে পারবা, তুমি যে ন্যাচারাল এনভায়রনমেন্ট গুলা ওগুলারে বলতে পারবা, কত কিছু লেখা যায়, রাইট? তো তুমি বললা যে ফিলস লাইক হোয়াট? ফিলস লাইক একটা জেনারেল স্টেটমেন্ট, সুন্দর জেনারেল স্টেটমেন্ট। হ্যাঁ, নেচার ইজ whispering to the world। ঠিক আছে, কত সুন্দর একটা সেন্টেন্স লিখছি। ঠিক আছে, যে উইন্টার মর্নিং, এটা কি আমার মেইন যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা ওয়েট, আমি একটু হাইলাইটার দিয়ে দেখাই। উইন্টার মর্নিং কি, যেটা নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, এখানে আমার কন্ট্রোলিং আইডিয়াটা কি? feels like what? Nature is whispering to the world। এটা থেকে আমরা কি কি আইডিয়া তৈরি করতে পারবো? নেচার, কত জেনারেল টপিক, নেচার থেকে কত কিছু যাওয়া যায়, রাইট? তাহলে এখানে আমি নেচারটাকে মেইন একটা আইডিয়া ধরলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের হুকের কাজ শেষ। এবার আমার কি এটা লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ড কিভাবে? আচ্ছা, নেচার নিয়ে বলবো। আচ্ছা, নেচার নিয়ে কয়েকটা ব্যাকগ্রাউন্ড বলি। চিলি অ্যাটমসফিয়ার, ঠিক না? শীতের মর্নিং এ কি হয়? শীতের মর্নিং এ কিন্তু তোমার শীত লাগে, চিলি। এরপরে কি লেখা যায়? ডিউ অ্যান্ড ফ্রস্ট, শিশির পরে, শীত লাগে। তারপরে কি লেখা যায়? ওয়ার্ম ক্লোথস। এরপরে কি লেখা যায়? বিভিন্ন পিঠা খায়, ফুড কালচার নিয়ে লেখা যায়, রাইট? আর কি নিয়ে লেখা যায়? লেট সানরাইজ, দেরিতে সূর্য ওঠে। এরপরে কি লেখা যায়? লেজার অ্যান্ড কাম। দেখো, উইন্টার আসলে মানুষ একটু লেজি হয়ে যায়, একটু কাজ কাম কম করতে চায়, রাইট? তোমার কয়টা দিলাম? 6টা। তুমি আরো 4টা বানাও, তুমি আরো 4টা পাবো। ঠিক আছে, এখন তোমার কিন্তু এতগুলো আইডিয়া লেখা লাগবে না, তুমি লিখবা জাস্ট 3টা নিয়ে। এই 1 2 3 র্যান্ডমলি আমি 3টা নিলাম। ঠিক আছে, ফুড কালচার, ডিউ অ্যান্ড ফ্রস্ট। আচ্ছা, ডিউ অ্যান্ড ফ্রস্টটা না নেই, তুমি কিছু আইডিয়া তোমার খারাপ হইতে পারে। চিলি অ্যাটমসফিয়ারটা নিলাম। ওকে,
চিলি অ্যাটমসফিয়ার, ফুড কালচার, আর লেজার অ্যান্ড কাম। তো আমরা এটা এখান থেকে 3টা আইডিয়া নিচ্ছি। এখন আমার কাজ কি হবে দেখো, আমাদের কিন্তু মানে বেশি ওয়ার্ড কিন্তু মানে লিখতে হবে না, আমাদের জাস্ট 200 ওয়ার্ড কাউন্ট লিখতে হবে, রাইট? তাহলে কি আমি কিন্তু ইন্ট্রোডাকশনে বেশি লাইন লিখতে যে হবে তা না। ইন্ট্রো, ফার্স্ট লাইনটা কি? হুক, 1 লাইন গেল। সেকেন্ড লাইনটা কি? প্রথম সাপোর্টিং আইডিয়াটাকে আমি ইন্ট্রোডিউস করব। ফর মাই এক্সাম্পল আই এম ইউজিং দিস চিলি অ্যাটমসফিয়ার, যে ইন আ উইন্টার মর্নিং দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি চিলড অ্যান্ড কোল্ড। এরপরে আমি কি দিব? এরপরে আমি আমার সেকেন্ড সাপোর্টিং আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করে দিব। আমার এই এক্সাম্পলে সেকেন্ড সাপোর্টিং আইডিয়াটা কি? ফুড কালচার, যে আমরা পিঠা খাই, হ্যাঁ, ইন উইন্টার মর্নিং ইটস সিন দ্যাট many kind of cakes and or pitha quote unquote দিতে পারো are made by the aunts or grandmas or whatever you want, okay? আর কি লিখতে পারো? leisure and calm, ঠিক আছে? মানুষ একটু অলস ফিল করে, people wake up late because they feel really cozy at their house, হ্যাঁ, coziness। আচ্ছা, 5 নাম্বার লাইনটা কি? 5 নাম্বার লাইনটা অনেক ইম্পর্টেন্ট। 5 নাম্বার লাইনে যাওয়ার আগে আমাদের ফার্স্টলি পুরা প্যারাগ্রাফ নিয়ে একটা আইডিয়া নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হুকটা আমি কি দিছি? হুকের মেন জিনিসটা কি? ফিলস, ফিলিং নিয়ে, ফিলস নেচার, ন্যাচারাল ফিল। আর দেখো আমার কিন্তু মেন যে টপিকটা ওইটা কিন্তু ভুলে গেলে চলবে না। এখানে আমার মেন টপিকটা কি? অফকোর্স উইন্টার মর্নিং। তো যখনই আমি হুক লিখবো অথবা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, আমার ইন্ট্রোডাকশন প্যাসেজ নাই, শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি প্যাসেজ না, আমার পুরো এসে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা, থিসিস স্টেটমেন্ট। ঠিক আছে, আমরা যখন এই সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা লিখতে যাবো তখনও কিন্তু আমাদের এই জিনিসটা ইনক্লুড করতে হবে। আবার যখন আমরা হুক লিখবো তখন ইনক্লুড করতে হবে, মাঝখানে 3 জায়গা দরকার নেই, ঠিক আছে? আর 5 লাইন ইজ মোর দেন ইনাফ ফর দ্য ইন্ট্রোডাক্টরি, কারণ কি আমার কিন্তু আরো 5টা প্যারাগ্রাফ লিখতে হবে। এন্ড 5টা প্যারাগ্রাফ যদি তুমি আরো এভাবে 5 লাইন করে লেখো তাহলে কি 5 5 25 লাইন, 25 লাইনে তো 200 ওয়ার্ডের উপরে চলেই যায়, ঠিক না? আচ্ছা, আমাদের ফার্স্ট যে সাপোর্টিং আইডিয়া এটা কি নিছি? chilled atmosphere. সেকেন্ড আইডিয়া কি নিছি? ফুড কালচার। থার্ড আইডিয়া কি নিছি? লেজার। কত? 3টা আইডিয়া পাইলাম না? আর মেইন আইডিয়া পাইছি না? থিস স্টেটমেন্টটা জাস্ট বসায় দিব। থিস স্টেটমেন্ট কিভাবে লিখে? থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখে? দেখো তো তোমরা লিখতে পারো কিনা। না লিখতে পারলে আমি লিখে দিচ্ছি। এখানেও ওই যে হুকের মতো আমরা যাই লিখবো, আমরা একটা অ্যাকশন ভার্ব ইউজ করব। ঠিক আছে, ওকে। আর কি আমরা যে মেন আইডিয়াটা লিখবো, and we will also include the supporting ideas. How? আচ্ছা, এখানে দেখো, এখানে আমার যে হুকটা কি নিয়ে? হাউ নেচার ফিলস, রাইট? এরপরে আমার ফার্স্ট সাপোর্টিং আইডিয়াটা কি? চিল অ্যাটমসফিয়ার নিয়ে। এরপরে ফার্স্ট সাপোর্টিং আইডিয়া হচ্ছে কি? চিলড অ্যাটমসফিয়ার নিয়ে। সেকেন্ড সাপোর্টিং আইডিয়াটা কি? ফুড
আর থার্ডটা হচ্ছে গিয়ে লেজার অথবা কোজি এনভায়রনমেন্ট। তাহলে একটা সুন্দর থিসিস স্টেটমেন্ট লেখা যাক এই তিনটা আইডিয়া মাথায় রেখে। উইন্টার মর্নিং অ্যাকশন ভার্ব ইউজ করব, ব্রিং ইউজ করি, ব্রিংস আ ইউনিক। আচ্ছা এই হাওয়ার পার্টটা সরে, হাওয়া তো দেখাচ্ছি রাইট। blend of cold air, এটা কি chilled environment, warm delicious food, and cozy environment দিয়ে দিই। ঠিক আছে, এখানে আমার মেন এটা দিলাম আর আমার মেন আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটু পয়েন্ট আউট করে দিই। দেখো আমার মেন যে জিনিসটা নিয়ে লিখতে হবে সেটা কি, উইন্টার মর্নিং। আমার একটা অ্যাকশন ভার্ব অ্যাড করতে হবে, ব্রিংস। ব্রিংস হোয়াট? আ ইউনিক ব্লেন্ড অফ cold air, warm delicious foods and a cozy environment। পাইছি আমার তিনটা সাপোর্টিং আইডিয়া, যেগুলো আমি কি আমার ডিটেলসে আগেই মেনশন করছি। ওকে, তাহলে আই গেস আমার থিসিস স্টেটমেন্ট নিয়ে একটা কনফিউশন থাকতে পারে, এই যে আমরা তো সাপোর্টিং আইডিয়াসগুলো লিখবো কিভাবে লিখবো। আমরা গ্রামারের একটা রুলই একটু পড়ে যাব এইটার, মানে এই পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার অথবা প্যারালালিজম। সেটা দেখতে পাওয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। প্যারালালিজম কি, মানে আমরা এইখানে যেভাবে লিখবো, যে ফরম্যাটে লিখবো, এইদিকেও সেম ফরম্যাট, এদিকেও সেম ফরম্যাটে লিখতে হবে। মানে বেসিক্যালি তিনটা এলিমেন্ট যাতে প্রায় প্যারালাল, মানে একই ধরনের মনে হয়। যেমন এখানে আমি কি নাউন ফ্রেজ ইউজ করছি, কোল্ড এয়ার, ওয়ার্ম ডেলিশিয়াস ফুডস আর কোজি এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে কি যদি একটাই আমি নাউন ফ্রেজ ইউজ করি, আমার বাকিগুলোও নাউন ফ্রেজ ইউজ করতে হবে। For this particular parallel structure, we use noun phrases. আচ্ছা, I guess তোমাদের ইন্ট্রোডাকশন নিয়ে কোনো প্যারা নাই, ঝামেলা হওয়ার কথা না, সুন্দর করে বুঝাইছি। আমরা চলে যাই এরপরে কি করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা এতক্ষণ আমরা কি করলাম, ওকে আমরা একটু যদি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, আমরা বেসিক্যালি ওই যে আমাদের যে রিভার্স ট্রায়াঙ্গেলটা দেখাইছিলাম না, আমরা এটাই করছি। এটাকে একটু সুন্দর করে ফ্যান্সি ভাষায় ফানাল স্ট্রাকচার বলে। ওকে, যেখানে ফানেলের সবার উপরে কি থাকবে, একটা জেনারেল আইডিয়া। এখানে কি থাকবে, সাপোর্টিং আইডিয়াস। The source কি, the general idea। লাস্টে কি থাকবে, থিসিস স্টেটমেন্ট। কোত্থেকে পাবো এগুলা, প্রিভিয়াসলি মেনশনড হোয়াটএভার। ওকে, আর কি লাগে, ইন্ট্রোডাকশন যদি একবার হয়ে যায় বাকিগুলা করা একদম ইজি। কিভাবে তোমাকে দেখাচ্ছি, দেখো
এই যে বডি প্যারাগ্রাফস কয়টা নিতে হবে? 3টা। কেন? কারণ আমি আইডিয়া নিচ্ছি 3টা, রাইট? তো 3টা আইডিয়া থেকে কি 3টা ডিফারেন্ট প্যারাগ্রাফ ডেভেলপ করা যাবে। আচ্ছা, প্যারাগ্রাফগুলো আমরা কোন ফরম্যাটে লিখবো? প্যারাগ্রাফগুলো আমরা প্যারাগ্রাফের ফরম্যাটে লিখবো। এই জন্য আমি এত কষ্ট করে তোমাদেরকে প্যারাগ্রাফ শিখিয়েছি। ফার্স্টে কি থাকবে? ফার্স্টে থাকবে হচ্ছে গিয়ে কন্ট্রোলিং সেন্টেন্স, টপিক সেন্টেন্স, ওকে, যেটার মধ্যে কন্ট্রোলিং আইডিয়া থাকে। আচ্ছা, ডাইরেক্ট কি আমরা কন্ট্রোলিং মানে টপিক সেন্টেন্স দিয়ে আমার প্যারাগ্রাফ শুরু করে দিতে পারি? অফকোর্স না। ফার্স্টে আমরা দেব একটা কানেক্টর, ওকে। ফর দিস ইট ক্যান বি ফার্স্টলি টু বিগিন উইথ, ইনিশিয়ালি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, এরপরে কি দিব? টপিক সেন্টেন্স। তারপরে কি? ডিটেলস। এরপরে কি? লিঙ্ক আপ। ঠিক আছে, এখন এখানে কাজটা করলাম কি? বেসিক্যালি আমার স্ট্রাকচারটা হচ্ছে এখানে লাইক আ ব্লক, ওকে। আর এখানে একটা ব্লকের সাথে একটা ব্লক কানেক্টেড থ্রু হোয়াট? কানেক্টরস। হ্যাঁ, গ্রামারে আমরা একটা জিনিস বলছিলাম, কানেক্টরস, ফার্স্টলি, সেকেন্ডলি, ইনিশিয়ালি, দাস, দো, টু কনক্লুড। হ্যাঁ, যেসব সেন্টেন্স দিয়ে আমরা যেসব ওয়ার্ডস দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স, প্যারাগ্রাফ কানেক্ট করি, ওগুলোকে কানেক্টরস বলে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা একটা কানেক্টর দিব। এখানে ফার্স্টলি ইউজ করছি, তুমি যে কোনো ইউজ করতে পারো, টু বিগিন উইথ। হ্যাঁ, এরপরে কি দিবা? তুমি দিবা টপিক সেন্টেন্স দিবা। আচ্ছা, আমাদের যে এক্সাম্পলটা ইউজ করতেছিলাম, আমরা ওই এক্সাম্পলেই থাকি। যেমন মনে করো আমি ফার্স্ট যে প্যারাগ্রাফে লিখবো কোল্ড এয়ার নিয়ে লিখবো, ওকে। আর ফার্স্ট যে প্যারাগ্রাফে লিখবো কোল্ড এয়ার নিয়ে লিখবো। কোল্ড এয়ার নিয়ে কি লিখবো? চিল্ড এনভায়রনমেন্ট। যে ফার্স্টলি winter morning produces or winter morning is associated with the chilled atmosphere। ঠিক আছে, এরকম যে কোনো টপিক সেন্টেন্স দিতে পারো। টপিক সেন্টেন্স লেখার সময় জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে যে একটা অ্যাকশন ভার্ব ইউজ করতে হবে এবং টপিক সেন্টেন্সটা একটা কংক্রিট স্পেসিফিক না জেনেরিক আইডিয়া বহন করবে, ওকে। এখানে আমরা ডিটেলস নিয়ে এত ভাবা লাগবে না যে আমার সাপোর্টিং আইডিয়া 3টা নিচ্ছি কিনা, হ্যান ত্যান, এগুলো ভাবা লাগবে না। আমরা এখানে সোর্স থেকে বিভিন্ন জিনিস নিতে পারি, ডাটা নিতে পারি, ফ্যাক্টস নিতে পারি, এক্সপ্লেনেশন নিতে পারি, ব্যাকগ্রাউন্ড ডাটা নিতে পারি, আর্গুমেন্টস এন্ড কাউন্টার আর্গুমেন্ট নিতে পারি। এই কাউন্টার আর্গুমেন্টস এর পার্টটা তোমার এস এর উপর ডিপেন্ড করে। তোমার এস এর যদি আর্গুমেন্টেটিভ হয়, যেটা কিনা ম্যাক্সিমাম টাইমেই হয়, সেক্ষেত্রে তুমি আর্গুমেন্টস এন্ড কাউন্টার আর্গুমেন্টস অ্যাড করতে পারো। এছাড়া কি তুমি ব্যাকগ্রাউন্ড ডাটা অ্যাড করতে পারো, বিভিন্ন ডাটা। যেমন মনে করো তোমার চিল্ড অ্যাটমসফিয়ার দিয়ে দিবা, তুমি বললা যে কুয়াশা হয়, শিশির পড়ে, হ্যান ত্যান, যা যা ব্যাকগ্রাউন্ড আইডিয়া মানে যা যা মাথায় আসে। এক্সপ্লেনেশন দিতে পারো, কেন শিশির পড়ে উইন্টারে, অথবা কেন সূর্য দেরিতে ওঠে। ঠিক আছে, তুমি ফ্যাক্টস লিখতে পারো যে শীতের বেলা উইন্টার মর্নিং এ সূর্য দেরিতে ওঠে, তাই সকালবেলা অনেক ঠান্ডা থাকে। তুমি ডাটা দিতে পারো যে এই কবি কাজী নজরুল ইসলাম শীতের সকাল নিয়ে এই কবিতা লিখেছিলেন। ঠিক আছে, তুমি সোর্স দিতে পারো। তবে এখানে আমরা বেশি গাজানো দরকার নেই, আমরা সলিড যদি 3টা থেকে 4টা সেন্টেন্স তৈরি করতে পারি তাহলে ইনাফ। ঠিক আছে, এরপর তুমি যদি চাও, তুমি যদি এগুলাকে আবারও সাপোর্টিং আইডিয়ার মতো আনতে পারো, সেক্ষেত্রে তুমি লিঙ্ক আপ টাইপের একটা থিসিস স্টেটমেন্টের মতো, মানে নট থিসিস স্টেটমেন্ট, এটা শুরু থিসিস স্টেটমেন্টের মতো লাইন লিখে দিতে পারো। না লিখতে চাইলে জাস্ট এটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে দিবা, ওকে। এটা নিয়ে এত ভাবার কিছু নাই, জাস্ট এমন কিছু দিবা যেটা পরের যে প্যারাগ্রাফটা লিখবো ওইটার সাথে লিঙ্ক আপ করে দেয়। যেমন আমার পরের প্যারাগ্রাফটা এখানে কি, আমার পরের প্যারাগ্রাফটা হলো কি ওয়ার্ম ডিলিশিয়াস ফুড নিয়ে। তো ওয়ার্ম ডিলিশিয়াস ফুড মানে এই যে প্যারাগ্রাফটা লেখার সময় আমি কি লিখবো? আচ্ছা, আমি তোমাদের জন্য আমি একটা ডেমো ছোট করে, মানে ডেমো লিখবো না, জাস্ট প্রম্পটটা দেখাই দিই, ওকে। মনে করো ফার্স্টলি আমরা একটা কানেক্টর ইউজ করলাম ফার্স্টলি, এরপর আমার টপিক সেন্টেন্সটা দিলাম, দেওয়া শেষ। এবার আমি একটু ডিটেলস অ্যাড করলাম। হ্যাঁ, এরপরে হ্যাঁ ডিটেলস অ্যাড করলাম, এরপরে এখানে ডিটেলস। ঠিক আছে, লেখা তোমার শেষ। এটা লিঙ্ক আপ দিয়ে দিলাম যে টু কনক্লুড অর winter morning is surrounded by this chilled environment, or
chilly or it leaves a chilly feeling in the admirer's heart or whatever you want. ওকে, এরপরে কি, এরপরেরটা আমরা আবারও এরকম সুন্দর একটা মডিফায়ার দিয়ে শুরু করব। ফার্স্টলি ইউজ করছি, যদি এখানে টু বিগিন উইথ ইউজ করতে পারতাম, আচ্ছা ঠিক আছে, এখানে ফার্স্টলি ইউজ করছি, তো এখানে সব সুন্দর সেকেন্ডলি। হ্যাঁ, এরপরে আমরা কি নিয়ে কথা বলবো, এখানে যদি আমরা কথা বলে থাকি কি নিয়ে, উইন্টার মর্নিং এর কোন পার্টটা জানি, চিল 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 এনভায়রনমেন্ট, চিল। ঠিক আছে, তাহলে এখানে আমি কথা বলবো ওয়ান ফুড নিয়ে। ঠিক আছে, এন্ড অফকোর্স আমাদের টপিক সেন্টেন্সে যে মেইন যে আইডিয়াটা উইন্টার মর্নিং, এটা থাকতে হবে কিন্তু। ওকে, এরপরে ব্লা 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 ব্লা, আবারও লিঙ্ক আপ, লাস্টে আমরা লিখলাম মনে কর ফাইনালি, এন্ড শেষ। সেম ভাবে আমরা এখানে শেষ করে দেব। আমাদের ফাইনাল যে আইডিয়াটা মানে আমরা প্রম্পট হিসেবে নিছিলাম, ওইটা কি, কোজি এনভায়রনমেন্ট, তা আমরা একটু কোজি এনভায়রনমেন্ট নিয়ে লিখলাম এখানে। ঠিক আছে, আচ্ছা ক্যারেক্টারস কি হলো, খালি এগুলাই না আরো আছে? তুমি চাইলে এখানে টু বিগিন উইথ এটা দিতে পারো, এখানে চাইলে আনাদার দিতে পারো, এখানে চাইলে লাস্টলি দিতে পারো। ঠিক আছে, জাস্ট স্ট্রাকচারটা ফলো করা। আমি ফার্স্টেই বলছিলাম এটা সুন্দর স্ট্রাকচার লিখে যেতে হবে, আমরা জাস্ট এটা সুন্দর স্ট্রাকচার লিখতেছি। আচ্ছা, স্ট্রাকচার গেল, এরপরে কি কনক্লুশন টানবো। কনক্লুশন কি, ফার্স্টেই আমাদের রিস্টেড থিসিস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, নট আ কপি পেস্ট, সুন্দর করে লিখে গেছি কিন্তু। রিস্টেড থিসিস নট আ কমপ্লিট পেস্ট মানে কি, একটু ডিফারেন্টলি সেম জিনিসটা লিখবো। কিভাবে, আমাদের একটা থিস স্টেটমেন্ট লেখা আছে, এই যে a winter morning brings a unique blend of cold air, warm delicious foods and a cozy environment. ওকে, আচ্ছা তাহলে এটাকে আমরা আবার রিস্টেট কিভাবে করতে পারি, এটাকে আমরা আবার কিভাবে রিস্টেট করতে পারি। আচ্ছা ঠিক আছে, এটাকে রিস্টেট করবো। ওকে, আমি রিস্টেট করার জন্য ওয়েট, এটা কোথায় আছে, আচ্ছা এটা একটা কপি বানিয়ে নিই। হ্যাঁ, কপি পাইলাম, ওয়েট, আচ্ছা দাঁড়া, আমাদের তো এই পার্টটা দরকার নেই, এটা তো জাস্ট গ্রামার এক্সপ্লেন করছি। ওকে, আহা তাহলে এটাকে যখন আমি কনক্লুডিং স্টেটমেন্ট হিসেবে লিখবো, তখন ফার্স্টে আমার একটা ক্যারেক্টার অ্যাড করতে হবে। বিভিন্ন জিনিস অ্যাড করা যায়, ইন শর্ট, তুমি আরো অ্যাড করতে পারো, টু সামারাইজ, হ্যাঁ, টু কনসাইজ, ফাইনালি, না ফাইনালি লেখা যাবে না, টু সামারাইজ লিখতে পারো, টু কনসাইজ লিখতে পারো, টু কনক্লুড লিখতে পারো। ঠিক আছে, তো এখানে ইন শর্ট লিখলাম। ইন শর্ট ফার্স্টে আমার টপিকটা বলে দেব, উইন্টার মর্নিং। ঠিক আছে, তখন কি আমরা কি ইউজ করেছিলাম, উইন্টার মর্নিং ব্রিংস আ ইউনিক, এখানে আমি একটু ডিফারেন্ট ভাবে লিখলাম, ইজ পারফেক্ট ফর, দেখো ফিলের মধ্যে থাকবো। ওকে, ফিলিং কি
ওখানে কি লিখছিলাম? কোল্ড এয়ার, চিলড, or the chill in the air. এরপরে কি? ইটিং, delicious foods, delicious warm foods. of course পিঠা না, আমরা হাঁসের মাংস, এরপরে চালের রুটি দিয়ে খাই, অনেক ধরনের খাবার আছে, ঠিক আছে? এরপরে কি? অ্যান্ড রেস্টিং, যেহেতু আমরা কোজি এনভায়রনমেন্ট বলছি, রেস্টিং ইন আ কোজি স্পেস লিখতে পারো, ঠিক আছে? জাস্ট রিস্টেট করা আর কি, মানে সেম জিনিসটাই, মানে আইডিয়া কন্টেন্ট সব সেম থাকবে, বাট লেখার ধরনটা চেঞ্জ হবে। ওকে, তার মানে কি, আমরা যদি একবার ইন্ট্রোডাকশন লেখা রাখি, আমাদের কনক্লুশন অলরেডি লেখা আছে, আমাদের জাস্ট একটু রিথিঙ্ক করা লাগবে, আর কিছুই না। ওকে, আচ্ছা, এরপরে কি? সামারাইজ মেইন পয়েন্ট। সামারাইজ মেইন পয়েন্ট এখানে কি কি ছিল? সামারাইজ মেইন পয়েন্টগুলো কি কি ছিল? বারবারই লিখতেছি। কোজি এনভায়রনমেন্ট, ইটিং ডিলিশিয়াস ওয়ার্ম ফুডস, হ্যাঁ, দ্য চিল ইন দি এয়ার, ঠিক আছে? অথবা চিল এনভায়রনমেন্ট আর কোল্ড এয়ার, হোয়াটএভার। ওকে, এরপরে কি মনে আছে? হুক। এবার হুক থাকবে না, এবার হয়ে যাবে ক্লোজিং থট, ফাইনাল ইনসাইট, কল টু অ্যাকশন, ব্রডার ইমপ্লিকেশন। এটা কি? ওকে, আচ্ছা দেখো, তোমাদের মেইন হুকটা কি ছিল? হুক কোথায়? হুক তো লিখেছিলাম, হ্যাঁ, এটা একটা হুক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার একটা কপি বানাই। আচ্ছা, কি লেখা যায়? মনে করো এটা লিখলাম, উইন্টার মর্নিং, মেবি কোল্ড, হ্যাঁ, ঠান্ডা, মেবি কোল্ড, বাট it brings serene and আচ্ছা, আরো লেখা আছে। আচ্ছা, ফার্স্টে লিখি, ব্রিংস আ কোয়াইট
beauty and comfort that warm both the heart and soul. ঠিক আছে, এখানে দেখো, এখানে আমি একটা ব্রড স্টেটমেন্ট লিখলাম যে the winter morning may be cold but it brings a quiet beauty and comfort that warm both the heart and soul. তুমি চাইলে আরো লিখতে পারো the serene beauty of a winter morning lies in its quiet stillness, gentle chill and comforting warmth. আর তুমি আরো জেনারেল স্টেটমেন্ট দিতে পারো, তোমার যেটা মন চায়। ঠিক আছে, মেন কথা হচ্ছে কি স্টেটমেন্টটা একটু ব্রড হবে। আর তোমার মাথায় যদি এত কিছু না আসে, সিম্পল লিখে দিতে পারো যে উইন্টার মর্নিং ইজ আ ভেরি বিউটিফুল ইভেন্ট লিখতে পারো, আর আ ভেরি aesthetic time of the day. ঠিক আছে, or people wait for winter mornings all over the year, especially the poets, the village people, yara. ঠিক আছে, অনেক কিছু লেখা যায়। ওকে, আচ্ছা, সাম টিপস। হ্যাঁ, আমাদের ক্লাসের মেইন কাজ প্রায় শেষ। আচ্ছা, সাম টিপস। আচ্ছা, এখানে দেখো স্ট্রাকচারটা বলে দেওয়া আছে। কি বলছে? ফানেল স্ট্রাকচার, ব্লক ব্লক ব্লক, ব্রিক বাই ব্রিক, পিরামিড স্ট্রাকচার। হোয়াট ডাজ ইট মিন? বেসিক্যালি ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন দেব একটা ফানেলের মতো, যেখানে ফার্স্টে থাকবে ব্রড স্টেটমেন্ট, এরপরে থাকবে একটু স্পেসিফিক, আর লাস্টে থাকবে একবারে স্পেসিফিক। তারপরে কি? ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফ, থার্ড বডি প্যারাগ্রাফ এবং আমাদের কনক্লুডিং প্যারাগ্রাফ, যেখানে ফার্স্টে যে লাইনটা, যেটা কিনা দ্য রিস্টেটমেন্ট অফ দ্য থিসিস, হবে একবারে স্পেসিফিক। তারপর আমরা আস্তে আস্তে জেনারেল টপিকে যাব, অথবা একটু জেনেরিক ভিউ পয়েন্টে যাব। ঠিক আছে, এখানে আমরা ম্যাক্সিমাম 5 লাইন দিব, এখানে আমরা 5 থেকে 6 লাইন দিব। সিমিলার ওয়েতে এখানে আমরা 5 থেকে 6 লাইন দিব। একটার মধ্যে একটু কিপটামি করে 4 লাইন দিতে পারি, 4 থেকে 6 লাইন। লাস্টেরটাতে যদি আমরা সুন্দর মতো 3 লাইন দিই, তাও ইনাফ। 3 থেকে 5 লাইন, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। ওকে, আর কি? ফার্স্ট টিপ, সিম্পল টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্স। precise words, আর কি? অ্যাকশন ভার্ব, এটা ওই প্রেসাইজ ওয়ার্ডস এর আন্ডারে যায়। ঠিক আছে, সো 1 2 3 4। ওকে, they are named as such not cause their size but impact of the content on the overall essay. আচ্ছা, এটা কি? এটা একটু তোমাদের কনফিউশন ক্লিয়ার রাখার জন্য, যে এখানে আমি যখন ফানেল বলতেছি, ব্লক বলতেছি, দ্যাটস নট মিন যে বড় একটা সেন্টেন্স লিখবো তারপরে ছোট একটা সেন্টেন্স লিখবো, এমন কিন্তু না। জাস্ট টপিকের যে কন্টেন্টটা, প্রথম যে সেন্টেন্সটা থাকবে ওইটার কন্টেন্টটা একটু ব্রড হবে, পার্সপেক্টিভটা ব্রড হবে, মানে যেই ভিউ পয়েন্ট থেকে লিখবো ভিউ পয়েন্টটা একটু ব্রড হবে, জেনারেল হবে, কিন্তু লাস্টের দিকে যখন আসবো তখন ভিউ পয়েন্টটা একদম স্পেসিফিক কিছু জিনিসটা কথা বলবে, যাতে আমরা মানে এদিক সেদিক অনেকটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলভাবে না গিয়ে আমরা একটা স্পেসিফিক জিনিস নিয়ে কথা বলতে পারি। অ্যান্ড ওই স্পেসিফিক জিনিসটাই এই 3টা বডি প্যারাগ্রাফে ডেভেলপ হবে। ফার্স্ট সাপোর্টিং প্যারাগ্রাফ, সেকেন্ড সাপোর্টিং প্যারাগ্রাফ, থার্ড সাপোর্টিং প্যারাগ্রাফ, এবং লেখা শেষ কনক্লুশনে আমরা পুরাটাকে আবার রিস্টেট করে সিমিলার ওয়েতে একটা লাস্টে একটা জেনারেল স্টেটমেন্ট দিব। এটা কিন্তু হুক না, এটা জাস্ট একটা ওভারঅল স্টেটমেন্ট। ওকে, তুমি যদি হুকটা নাও দাও
আর লাস্টের যে স্টেটমেন্টটা নাও দাও তাও তুমি ভালো মার্ক পাবা, ঠিক আছে? কিন্তু ওগুলো দেওয়াটা বেটার। আর আমাদের তো কত 40 মার্কসের মধ্যে তো আমরা ম্যাক্সিমামটাই পাওয়ার চেষ্টা করবো। সো লেটস নট টেক দ্য রিস্ক। হ্যাঁ, আচ্ছা, এরপরে কিছু এখানে অ্যাকচুয়ালি আর পড়ানোর কিছু নাই, পড়ানোর পার্টটা শেষ। এখন আমি জাস্ট তোমরা কি কি দেখবা, যেমন এই স্লাইডটা ডাউনলোড করবা, ডাউনলোড করে এখানে দেখো তোমাদের হেল্পের জন্য আমি সব ধরনের ক্যারেক্টার্স লিখে রাখছি। ইন্ট্রোডাকশন কি কি ইউজ করতে পারো দেখো। ফার্স্টলি, টু বিগিন উইথ, ইন দ্য কনটেক্সট অফ, ইন লাইট অফ, কনসিডারিং, given that, due to, as a result of, in the recent times, nowadays, এখানে আরেকটা আছে, হ্যাঁ এই যে দেখো উইথ ইমার্জেন্স অফ। ওকে, এগুলো সুন্দর মতো আমি লিখে দিছি, পড়ে নিবা। তো পড়ে জাস্ট পড়তেই হবে এমন না, এগুলো আমরা আমাদের যে এসে ওটার মধ্যে ইমপ্লিমেন্ট করব। তোমাদেরকে আমি কয়েকটা এসে দিয়ে এসের কোয়েশ্চেন দিয়ে একটা ফর্ম দিয়ে দিব, ঠিক আছে? গুগল ফর্ম সকালে দিয়ে দিব এই ক্লাসটা আপলোডের পরপরই, ঠিক আছে? সেখানে তোমার একটা কোয়েশ্চেন থাকবে এবং তুমি 2 পেজের মধ্যে আমাকে একটা সুন্দর করে এসে লিখে দিবা। এই ক্যারেক্টারসগুলো অবশ্যই 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 ইউজ করবা। হ্যাঁ, এখানে আরো আছে, ইন টুডেজ সোসাইটি কি ইস্যু ইজ ইন ইম্পর্টেন্স ইয়ারা 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 ইয়ারা। দেখো তোমাদেরকে আমি মুখস্থ করতে বলবো না, দ্যাটস দেয়ার ফর কনসিকুয়েন্টলি। হ্যাঁ, তোমাদেরকে আমি মুখস্থ করতে বলবো না, কিন্তু কিছু জিনিস লাগে। হ্যাঁ, ক্যারেক্টারসগুলো লাগে, ভালো পরিমাণেই লাগে। তুমি যে কোনো ক্রিয়েটিভ রাইটিং দাও, তুমি যদি ক্যারেক্টারসগুলো সুন্দর মতো ইউজ করতে পারো, তুমি অবশ্যই ভালো মার্কস পাবা। আরো দিছি, এগুলো দিছি কি ফার্স্ট বডি প্যারাগ্রাফের ইন্টারনাল ইউজের জন্য। এখানেও ওই ওয়ার্ডগুলো ইউজ করা যায়, ওকে, কোনো প্যারা নাই। বডি প্যারাগ্রাফের জন্য আরেকটা আছে, দেখো টু প্রেজেন্ট। হ্যাঁ, ফার্স্টলি, প্রাইমারিলি, মোস্ট ইম্পর্টেন্টলি, আর কিউ পয়েন্ট ইজ। প্রথমে একদম শুরুতে কিন্তু আমরা বলতে পারি ফার্স্টলি। হ্যাঁ, এরপরে কি ফার্স্টলি মানে কি, ফার্স্টলির পরে যদি আমি সেকেন্ড বডি প্যারাগ্রাফে যাই তখন কি হয়ে যাবে, সেকেন্ডলি। এরপরে কি থার্ডলি। তুমি যদি 3টা মানে 4 প্যারাগ্রাফ করো, লাস্টেরটা সবসময় লাস্টলে তো ফাইনালি দেওয়াটা বেটার, ওকে? এরপরে কি প্রাইমারিলি, সেকেন্ডারিলি, টার্সিয়ারিলি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি, another important thing is, a key point is, another key point is, again। এগুলো ইউজ করতে পারি। to give evidence, for example, for instance, to illustrate। ওই যে বললাম না, তুমি কি কি দিতে পারো, ফ্যাক্টস দিতে পারো, ডিটেইলস দিতে পারো। আই গেস ওখানে আছে, যদি না থাকে আমি লিখে দিচ্ছি, এক্সাম্পল দিতে পারো, ঠিক আছে? ওয়েট, শিট, লেখা নেই, লিখে দিতেছি। হ্যাঁ, আচ্ছা ওয়েট, কোথায় গেল? এই যে এক্সাম্পল দিতে পারো এক্সপ্লেন করার জন্য। ইন আদার ওয়ার্ডস, দিস সাজেস্ট দ্যাট, ইন এসেন্স, ঠিক আছে? তুমি যদি এমফেসাইজ করতে চাও কোনো কিছুর উপরে, কোনো কিছু জোর দিয়ে কথা বলতে চাও, ক্লিয়ারলি, নোটেবলি, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ, ওকে? আর তুমি যদি কজ এন্ড ইফেক্ট লিখতে চাও, অ্যাজ আ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দিস লিডস টু, ঠিক আছে? আরো দিছি, এটা কিন্তু এটা হচ্ছে গিয়ে কনক্লুশনে কি লিখতে পারো, টু বিগিন কনক্লুশন, ইন কনক্লুশন, ওভারঅল, টু সাম আপ, টু সামারাইজ, ঠিক আছে? আমার সবচেয়ে ফেভারিট, যেটা আমি প্রায় আমার পরীক্ষায় লিখি, টু কনক্লুড, ঠিক আছে? আরো আছে, টু কনসাইজ, ঠিক আছে? ওয়ার্ডের অভাব রাখবা না। এমফাসাইজ যদি হতে হয়, হ্যাঁ, মনে করো তুমি লাস্ট লাইন লিখবা, কোনো ধরনের কিছু পাইতেছো না, তুমি এই কানেক্টরসগুলো অ্যাড করে সুন্দর মতো একটা কিছু লিখে দিতে পারবা। আলটিমেটলি, ক্লিয়ারলি, মোস্ট ইম্পর্টেন্টলি, দিস ইন দ্যাট, ওকে? ইমপ্লিকেশন, দিস হাইলাইটস দ্য নিড ফর দিস কজ। যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেটা ইমপ্লিকেশন দরকার আছে, ইউ ক্যান অলসো ডু দ্যাট। তোমাকে আমি সাহায্যকারী মানে হেল্পিং ওয়ার্ডস কানেক্টরসগুলো দিয়ে দিছি। আচ্ছা, এরপরে কি বডি প্যারাগ্রাফগুলোর মধ্যে তোমার লাগলো, হ্যাঁ, তুমি কিছু এডিশন করবা, তখন কি ফার্দার মোর, ইন এডিশন, হ্যাঁ, এরপরে কি মোর ওভার দিতে পারো। তুমি কোনো কিছুর মধ্যে পার্থক্য দেখাবা, তোমার কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের এসে দিছে। কন্ট্রাস্ট হাউ, মনে করো তুমি একটা স্পেসিফিক জিনিস নিয়ে কথা বলতেছো, এখন তুমি পুরা যে থটটা, পুরা জিনিসটাই ঘুরে যেতে চাও, তার মানে কি আমার কি ফ্লোটা ব্রেক হয়ে যাবে, তার মানে কি আমার ফ্লোটা
ব্রেক যাতে না হয় আমরা এমন কিছু ওয়ার্ড ইউজ করব যাতে আমার ফ্লোটা একদম সুন্দর থাকে। এমন ওয়ার্ড বাংলা কি হতে পারে? কিন্তু মনে করো আমি একটা জিনিসের কথা বলতেছি, এরপর কিন্তু বললাম, কিন্তু বললে কি আমি একদম ডিফারেন্ট কিছু নিয়ে মানে ওইটার অপোজিট জিনিস নিয়ে কথা বলতে পারবো। অফকোর্স কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কি পার্থক্য করা, সেক্ষেত্রে হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, অলদো দিস মে বি ট্রু, দিস ইজ অলসো ট্রু, এভাবে এই স্ট্রাকচার আগাইতে পারি। আর কি কজ এন্ড ইফেক্ট, দেয়ারফর হ্যান্স ফর দিস রিজন, হ্যাঁ আমার এটা হয়েছে অথবা ওটা হয়নি। এরপরে কি এক্সাম্পল দিব, ফর এক্সাম্পল আ ক্লিয়ার এক্সাম্পল অফ দিস ইজ দ্যাট, ফর ইনস্ট্যান্স, এটা আগেও আরো দিয়ে রাখছি, ঠিক আছে, সামারাইজ, ইন সামারি টু রিক্যাপ, দিস ইনফর্স দ্য আইডিয়া দ্যাট, এখানে আরো দিয়ে রাখছি, অর্ডার, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, এগুলোও দিয়ে রাখছি। ওকে, পাস্ট কোয়েশ্চেন, ব্র্যাকিউ এর পাস্ট কোয়েশ্চেনও দিয়ে রেখেছি, ঠিক আছে। একটা এক্সাম্পল নেই, স্প্রিং 24-এরটা দেখি। হ্যাঁ, স্প্রিং 24-এ দুইটা এসে আসছিল, একটা ছিল আর্গুমেন্টেটিভ, একটা ছিল কজ এন্ড ইফেক্ট। বুঝবা কিভাবে কোনটা কি? হ্যাঁ, এই টাইপের এসেগুলা তোমাদের সেকেন্ড ক্লাসে দেখানো হবে, বাট এসের টাইপটা কিভাবে বুঝবে এটা আমি দেখাই দিতেছি। দেখো, ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ ডাজ ফেসিং চ্যালেঞ্জেস মেক লাইফ মোর মিনিংফুল? কোয়েশ্চেন করছে, এক্সপ্লেন ইউর থট অন হাউ ওভারকামিং অবস্টাকলস ক্যান অ্যাড ভ্যালু টু লাইফ। এটা কি? অফকোর্স কজ এন্ড ইফেক্ট। কিভাবে কজ এন্ড ইফেক্ট? এটা এই যে ফেসিং চ্যালেঞ্জেস মেক লাইফ মোর মিনিংফুল, তার মানে কি আমরা চ্যালেঞ্জেস যে জিনিসটা, এই আইডিয়াটার উপরে দেখব যে এটা কি লাইফকে মোর মিনিংফুল অথবা অর্থযুক্ত করে কিনা, আমার লাইফের ভ্যালু বাড়ায় কিনা নাকি কমায়। হ্যাঁ, তার মানে কি আমার একটা কজ আছে, একটা ইফেক্ট আছে। লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। আমি যে ফর্মেট দিয়ে রাখছি ওখান থেকে লিখতে পারবা না? পারবা। এরপরেও তোমাদেরকে বিস্তরভাবে এগুলো আবার পড়ানো হবে। হ্যাঁ, কোনটার জন্য কি, কোনটার জন্য কোন ধরনের মডিফায়ার, কোন ধরনের ওয়ার্ড কিভাবে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, ওপিনিয়ন আছে কিভাবে বুঝবা? মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন টু ফাইট against crime and social injustice. Provide your assessment including example, illustrate your viewpoint. তোমার ভিউপয়েন্ট চাইছে, তোমার ইনফরমেশন চাইছে, কি টাইপের আছে এটা? অফকোর্স এটা ওপিনিয়ন আছে, আর্গুমেন্টেটিভ, পার্সোনাল আছে। আমাদের আছে টাইপ কয়টা মনে আছে? অনেক আগে বলছিলাম, ক্লাসটা শুরু হওয়ার সময় বলছিলাম। আহা, হারিয়ে ফেলেছি। এই তো ওপিনিয়ন বেসড, আর্গুমেন্টেটিভ, রিফ্লেকটিভ, এইগুলা সবগুলা কি? এই সবই হচ্ছে গিয়ে, আচ্ছা দাঁড়াও এইসব রিমুভ করে দিই, পার্সোনাল। ওকে, আর এগুলো হচ্ছে গিয়ে কোন স্টেটমেন্টকে ভ্যালুয়েশন করা। ঠিক আছে, কম্পেয়ার কন্ট্রাস্ট, একটা স্টেটমেন্ট বলে দিবা, স্টেটমেন্টের কম্পেয়ার করবা, কন্ট্রাস্ট করবা, কোনটা মিলে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এরপরে কি তোমার কজ এন্ড ইফেক্ট, এগুলো আসতে পারে। ওকে, আচ্ছা, আমাদের ক্লাস শেষ, এখানেও দেখাই দিছি। আচ্ছা, এগুলা রিমুভ করে দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেকক্ষণ ধৈর্য রেখে তোমরা ক্লাসগুলো করছো, যারা লাস্ট পর্যন্ত করছো সবাইকে ধন্যবাদ। আমি মাহাদি জাহিন ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, CSC প্রোগ্রাম, লগিং অফ।